রাশির যে বৈশিষ্ট্য গত ক্লাসে আপনারা জানলেন, তাহলে মনে হলো যে রাশির বৈশিষ্ট্যের সঙ্গে কিছু মিল খায় নাকি? হ্যাঁ অবশ্যই স্যার। ও, তাহলে আমরা যদি আজকের ক্লাসটা এরকমই নেওয়া হয় যে রাশির পরে সবার একটা ইন্টারেস্ট বেশি, উপস্থিতির উপর অবশ্যই নির্ভর করে, বা করা উচিত ছিল, যে আপনারা যদি বলেন যে এখন সময় হয়েছে রাশিফল জানার, যে রাশিফল কিভাবে লিখতে হয়, রাশিফল কিভাবে জানতে হয়, দৈনিক রাশিফল, তো যদি আপনাদের সময় মনে হয় যে সময় হয়েছে, তাহলে কিন্তু এই ক্লাসটা দিতে পারি আজকে। কিন্তু দিলে আপনাদের কিন্তু কর্ম বেড়ে যাবে। এটা দিলে এটার হোমওয়ার্ক সিস্টেম থাকবে, প্রত্যেকের কিন্তু ডেইলি রাশিফল মিনিমাম 3 দিনের লিখে পাঠাতে হবে যদি আজকে এই ক্লাস দিই। তাতে আপনারা রাজি আছেন কিনা? স্যার আমি রাজি না স্যার। রাজি না? না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে নার দিকে আর কে কে আছে দেখি। স্যার কেন প্রথম কথা হচ্ছে কি স্যার, আমরা যতটুকু শিখছি এর মধ্যে কি এটা সম্ভব কি স্যার, সেটা একটা প্রথম বিষয়। কেন সম্ভব না? আপনারা রাশির বৈশিষ্ট্যই যেহেতু জেনে ফেলেছেন, তাহলে কেন সম্ভব না? আচ্ছা, না হয় এই প্রসঙ্গ বাদ যাক, তাহলে বাদ যাক। যেহেতু নীরজবাবু বলেছেন যে হ্যাঁ সম্ভব না, কিন্তু বরং এইটা চর্চার ভিতর দিয়ে আপনাদের এগিয়ে যাওয়ার একটা পথ চলা, মানে এটা একটা লাইট ছিল, যে এই লাইটটা আমাদের চলার পথে কতটুকু সহযোগিতা করবে, এরকম একটা ব্যাপার ছিল, যে আলোটা আসলে জ্বললো কিনা, রাস্তাটার অন্ধকার দূর হচ্ছে কিনা, এটা বুঝার, বা ধরেন একঘেয়েমি শুধু ক্লাস করেই যাচ্ছেন কিন্তু সেই ক্লাসের ফল কেমন হচ্ছে। আপনারা যদি আগে ধরুন দৃষ্টি বিচারের মতো জিনিস, পাতাকি চক্রের মতো জিনিস যদি আপনারা তৈরি করে পাঠাতে পারেন, তো এখন অত কঠিন আর কিছু নেই, এখন যা হবে অত কঠিন আর কিছু থাকবে না। তাহলে করান না, কিন্তু নার পক্ষে কয়জন আগে সেটা তো বুঝতে হবে, তারপরে না হায়ের পক্ষে আসি স্যার, হায়ের পক্ষে আসি স্যার। না, নার পক্ষে কয়জন আসে সেটি আগে দেখতে হবে। আমার নায়ের পক্ষে একটা ব্যাখ্যা আছে যার জন্য না করছি। হ্যাঁ বলেন তো দেখি আপনার ব্যাখ্যাটা একটু। স্যার আমার মানে প্রতিমার কাজ করি তো এই কারণে একটু ব্যস্ত আছি স্যার। ও আচ্ছা, সুফল বিশ্বাস। হ্যাঁ, এখন তো দুর্গাপূজার প্রতিমা করার সময়। আমার ব্যাখ্যাটা হচ্ছে স্যার এটা অনেক অ্যাডভান্স ক্লাস স্যার, অনেক অ্যাডভান্স ক্লাস। আমার মনে হয় আরো কিছু জেনে তারপর এটাতে হাত দেওয়া উচিত, এই জন্য এটাই আমার ব্যাখ্যা স্যার। আচ্ছা, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বলেন তাহলে ক্লাস কিসের উপরে হবে, কি চান, কিসের উপরে চান? হ্যাঁ, আমাদের গুরুজি সেদিনকে যেখান থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিল সেখান থেকে কন্টিনিউ করা যায়? কোন রাশি পর্যন্ত গেছিলেন? চর পৃথ্বী মকর। চর পৃথ্বী মকর এই পর্যন্ত লেখা ছিল স্যার। চর পৃথ্বী মকর না, চর রাশি, পৃথি রাশি, জল রাশি, এই রাশিগুলো মানে কোনটাকে বলে তাই বলে গেছেন। এর আগে 12টা রাশির বৈশিষ্ট্য বলেছিলেন না স্যার? ওইটা না স্যার, উনি চর অগ্নি মেষ রাশি থেকে শুরু করতেন। হ্যাঁ, মেষ রাশি থেকে কোন রাশি পর্যন্ত গেছিলেন? স্যার মকর এট লাস্ট। ও মকর, তাহলে তো আর মাত্র দুটো বাকি আছে। স্যার আপনি ওই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি যে স্যার নিউমারোলজিতে প্রেডিকশনের যে স্যার একটা ক্লাস দিয়েছিলেন, দেখি স্যার সমাপ্তি নাকি স্যার এটার ব্যাপারে আর কোনো দিবেন স্যার? আর প্রেডিকশন হবে যখন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে যেতে হবে, যখন পামিস্ট্রির প্রেডিকশনে যেতে হবে, তারপরে যখন আপনারা এই লুসুগিরির প্রেডিকশনে যাবেন, যখন আপনারা হোরারির প্রেডিকশনে যাবেন, এমনকি ধরুন আপনারা মান্ডেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে যাবেন বা কেপির মাধ্যমে যাবেন, তখন এই ক্লাস আবার টেনে আনা হবে। স্যার পামিস্ট্রিতে তো আর হলো না স্যার। কেন স্যার? পামিস্ট্রিতে প্রেডিকশন হবে না কেন? না বলছি ক্লাস তো স্যার একটা নিলেন, ধরেন ওই আমাদের বয়স টয়স এগুলো দেখাই দিলেন, এরপরে তো আরে বাপরে, কি বলেন আপনি! আমি বলছি যে পামিস্ট্রি সকালে ক্লাস নেওয়া হলো, এখন আবার পামিস্ট্রি নিলে কি আপনাদের ভালো লাগবে? শুধু এইটাই কথা, পামিস্ট্রির কি এখনো আমরা জেনেছি? এখনো কিছুই জানিনি তো। অন্তত 10টা ক্লাস যাক, তারপরে বলবেন যে হ্যাঁ
পামিস্ট্রির হয়তো কিছু নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার হ্যাঁ বলুন। স্যার এই পামিস্ট্রিটা কি স্যার? হাতের রেখা, পাম মানে হাত, হাতের রেখার মাধ্যমে যে ভাগ্য গণনা করা হয় এই সাবজেক্টটাকে পামিস্ট্রি বলা হয়। স্যার আজকে সামুদ্রিক বিদ্যা নিয়ে আলোচনা করা যায় কিনা স্যার? সামুদ্রিক বিদ্যা, সামুদ্রিক শাস্ত্রটা। সামুদ্রিক শাস্ত্র নিয়ে আলোচনা করার আর দীর্ঘ সময় কাটানোর কি আছে? আর ওইটা কি ক্লাসের মতো এখনো ওটারও কিন্তু সময় হয়নি যে আপনারা কালপুরুষের অঙ্গ বিভাগে এখনো যাননি। তো কালপুরুষের অঙ্গ বিভাগ আগে প্রয়োজন। তো সেই অঙ্গ বিভাগে যেতে গেলেও কিন্তু এর আগের কয়েকটা ধাপ রয়েছে। আমাদের সনাতন জ্যোতিষ সেইভাবে দৌড়ে পারছে না, তো দৌড়ে পারছে না, যার জন্য আমাদের আসলে ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে। তো আপনাদের উপর ছেড়ে দিচ্ছিলাম এই জন্য যে আজকে কিসের উপর ক্লাস হবে। তো 2 মিনিট ভাবুন, 2 মিনিটের মধ্যেই আমরা কিন্তু শুরু করব যে কোন দিকে যাওয়া যায়। সামুদ্রিক জ্যোতিষে কেন আমরা যেতে পারছি না, কারণ হচ্ছে যে কালপুরুষের ধরুন আপনার নাকে কোন রাশি, চোখে কোন রাশি, ঠোঁটে কোন রাশি, এটা আমাদের কিন্তু আগে জানতে হবে, আগে স্থানটা জানতে হবে। এই স্থান জানার পরে এই 12টি মানে 9টি গ্রহ 12টি রাশি কোথায় অবস্থান করেছে সেটি জানার পরে তারপর হচ্ছে এই 27টি নক্ষত্র কোথায় অবস্থান করেছে। তো সেই জায়গায় সেই চিহ্ন থাকলে, এমন দেখা যাচ্ছে যে ললাটে তিল কেন ধন ঐশ্বর্যে বাধা, বা ললাটে তিল সৌভাগ্যের চিহ্ন কেন, একই ললাটে ধরেন ভ্রুর নিচে হলে জীবন ব্যাপিয়া দুঃখ, বা ভ্রুতে হলে যে জীবন ব্যাপিয়া কষ্ট, এগুলো কেন? সেই ললাটের মধ্যেই তো হচ্ছে। তো ভ্রুতে কোন গ্রহের প্রভাব পড়ছে, ডান ভ্রুতে কোন গ্রহের, বাম ভ্রুতে কোন গ্রহের, ললাটের ডান পাশে কোন গ্রহ, বাম পাশে কোন গ্রহ, এর উপরে কিন্তু নির্ভর করবে। তো আমরা সেইটাই কিন্তু এখনো জানি না। আর না জানার কারণে ধরেন এই সামুদ্রিক শাস্ত্র যদি এটা আলোচনা করা হয় তাহলে এটা হবে না। সামুদ্রিক আসবে আরো পরে, যখন বাস্তু নিয়েও কিন্তু ওই সামুদ্রিকের পর সঙ্গে সঙ্গে বাস্তুর বিষয়ে কিছু ধারণা না দিলেও কিন্তু আপনারা ওই সময় আর এটা ধরে রাখতে পরবর্তীতে পারবেন না। যেমন বাস্তু আলোচনা করতে গেলে না, 1 মিনিট একটু পরে করেন। যেমন বাস্তু আলোচনা করতে গেলে ধরুন বুধ গ্রহের জন্য দিক কোনটি, সে কোন দিকের গ্রহ, এটি আসতে হবে। এটি আমাদের যেমন জানতে হবে, বা মঙ্গল কোন দিকের গ্রহ। এবার মঙ্গল দক্ষিণ দিকের, আমরা জানি যে বুধ উত্তর দিকের। তাহলে বাকি গ্রহগুলো কোন দিকের, বাকি যে গ্রহগুলো রয়েছে তার দিকগুলো কোথায়? এই দিকগুলো যে মঙ্গলের জাতক বা জাতিকা, এবার মেষের মঙ্গল আর বৃশ্চিকের মঙ্গল, 2 মঙ্গলের মধ্যে যে পার্থক্য থাকবে সেই পার্থক্য অনুযায়ী তার তাহলে মেষের অধিপতি মঙ্গল মানে মঙ্গলের জাতক, আবার বৃশ্চিকের অধিপতিও কিন্তু মঙ্গলের জাতক বা জাতিকা। তো তার জন্য শুভ দিক কোনটি হবে? এইবার বৃশ্চিকের মঙ্গল আর মেষের মঙ্গলের জন্য একটি মঙ্গলের জন্য দিক আছে কিন্তু দক্ষিণ দিক। তো এইবার দক্ষিণ দিক থাকলে তাহলে 2 মঙ্গলের চরিত্র তো 2 রকম, এদের জন্য দিক তো একটি আছে, আরেকটি কোথায় পাবো আমরা? তাহলে আরেক চরিত্রকে কোথায় নিয়ে যাবো? ক্লাসে যখন ঢোকা হবে তখন কিন্তু প্রশ্ন শুধু আসতেই থাকবে। তো একটু ভাবুন, 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য আমি একটু বিরতি দিচ্ছি, আপনারা একটু ভাবুন। তাহলে না হলে ওই পামিস্ট্রি শুরু করে দিই। দেখুন তন্ময়দা। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দাদা, বলছিলাম কি যে আমি তো ক্লাসটা করতে পারলাম না, তো ওই মোটামুটি একটু নোট। দাদা আমি ওই নোটটা পাঠিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। যেহেতু আপনি সমস্যা ছিলেন, আমাকে তো বলেই গিয়েছিলেন, আমি নোটটা পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা। আর আমি কিন্তু এখনো বাইরে আছি, আমি কিন্তু এই সন্ধ্যা সময়টাতে ফ্রি বিদায় ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। তো কি সকালে কি পামিস্ট্রি হয়েছে দাদা? হ্যাঁ, আজকে আমাদের মহাসচিব স্যারের পামিস্ট্রি হয়েছে এবং আমাদের বক্তিয়ার স্যারের হচ্ছে লুসুগ্রিড হয়েছে। 5 সংখ্যা মিসিং এবং 5 সংখ্যা একাধিকবার থাকলে যেটা হয় আর কি। নোটটা দিয়ে দিব, আর আপনি ভিডিও যখন আপলোড হবে একটু বিষয়টা খেয়াল করবেন, তাহলেই হবে। ও দাদা, গত সপ্তাহের ভিডিও কি আপলোড হয়েছে দেখেছেন?
না, মেবি এখনো হয় নাই, তবে হয়ে যাবে। কারণ তন্ময় দাদা, জিবি লাগে, অনেক জিবি লাগে আসলে আপলোড। আমরা যখন ডাউনলোড করি তখন হয়তো বা 80 মেগাবাইট আমি ডাউনলোড করছি, তো আমি জানি 100 মেগাবাইট অ্যাট লাস্ট, কারণ ওটা 1080p ভার্সন হয় না, 720 ভার্সন হতে পারে, এরকম হয়। হ্যাঁ, 480 হয়। কিন্তু যখন স্যারেরা আপলোড দেন, আমাদের সুজন দাদা আছেন, ওনারা যখন আপলোড দেন তখন তো অনেক মেগাবাইট লাগে। এটা তারা ছাড়া আমি বলতে পারবো না, কারণ আমি এটা একটু হলেও জানি, অনেক সময় লাগে এটা। মামা, তন্ময় মামা, হ্যাঁ মাসি বলুন। মামা এই যে যে অ্যাপটা থেকে যে এইটা জন্মছকটা বের করা হচ্ছে, ওইটা কি, মানে ওটার নাম কি, একটু যদি বলতেন। ওইটার নাম তো একটা আছে অ্যাস্ট্রো সার্চ, একটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, কিন্তু এটা 18 সাল হবে না। অ্যাস্ট্রো সার্চ, হ্যাঁ, এস এ অ্যাস্ট্রো সার্চ, হ্যাঁ। এটা কিন্তু 1800 সাল রিসিভ করবে না। অর্থাৎ 1800 সালের যে হচ্ছে ইয়েগুলো, সালগুলো যাদের ফেমাস যারা পার্সন, তাদের কিন্তু ওইটা শো করবে না। তো ওইটা যেটা আছে, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব আপনাকে, আপনি ওই 1800 সালে ওইটা নিয়ে নিন। ধন্যবাদ। হুম, ঠিক আছে মাসি। তন্ময় দা, লিঙ্কটা আপনি একটু গ্রুপে দিয়ে দিন দাদা। হ্যাঁ আমি শুনতে তন্ময় পাচ্ছি। দা, দাদা বলছি গ্রুপে দিয়ে দিন লিঙ্কটা, তাহলে আমরা সবাই পেয়ে যাবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি দুইটাই দিই। নমস্কার তন্ময় দা। হ্যাঁ নমস্কার। আমি বলছি কি, ওই আমি বক্তিয়ার স্যারের পাস সংখ্যাটা মিস করছি, যদি আপনি কাইন্ডলি পাঠিয়ে দিব। আমাকে নক করবেন, শুধু ব্যক্তিগতভাবে নক করবেন, আমি এটা পাঠিয়ে দিব। থ্যাংক ইউ। আমাকে শুধু নক করা অপেক্ষায় থাকবে, হ্যাঁ নক করলে আমি পাঠিয়ে দিব। পাস সংখ্যাটা আমি মিস করছিলাম আর কি, ঠিক আছে? তো আমি ভাবলাম যে আপনার সাথে কথা বলবো। আমাদের সামনে আরেকজন স্যার বসে আছে, খেয়াল করছেন? আমাদের সুজন স্যার। আমি ওনার সাথে পরিচিত নই। মহাসচিব স্যারের নিজের হাতে সোনার তৈরি একজন মানুষ। আসলে ওনার মুখের উপর বলারটা কেমন লাগছে আমি জানি না, তবে এটাই বাস্তব। আপনি পঞ্জিকা খুলে দেখবেন, ওনার বৈশিষ্ট্য পেয়ে যাবেন। হ্যাঁ দাদা, আমি পেয়েছি। তো যখন আসবেন অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন এবং তাদেরকে সম্মান প্রদর্শন করবেন, এটা আমার প্রার্থনা। অবশ্যই। আমি নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন? তাহলে কি পামিস্ট্রি শুরু হোক নাকি? দেখি পামিস্ট্রিতে নতুন কিছু আছে কিনা। এখন আমি তো ভুলে গেছি যে আগে কোন কোন ক্লাস নেওয়া হয়েছে পামিস্ট্রিতে। স্যার আমি ছোট্ট একটা প্রশ্ন করবো স্যার, সাবেক ক্লাসের আর কি স্যার। হ্যাঁ, এটা ওই স্যার, এই রেমেডি যে দিছিলেন স্যার নিউমারোলজির, সেখানে রাহু বুধের একসঙ্গে পান্না বা ঘুমে চলবে না, এটা বলছিলেন স্যার। হ্যাঁ, সেটা চলবে কি, মানে কি দেব বা কিরকম চলবে, এটা চলবে না, ওইটুকু আছে স্যার লেখা। হ্যাঁ, রাহু আর বুধের, মানে রাহুর সঙ্গে 5টি রত্ন দেওয়া চলবে না। সেই 5টি রত্নের একটি হচ্ছে রবি, একটি চন্দ্র, একটি বুধ, একটি কেতু, আর একটি হচ্ছে মঙ্গল। এই কয়টার একসঙ্গে সাংঘর্ষিক, এটা কখনোই শুভ ফল দেবে না। আচ্ছা স্যার, এটাই একেবারে। সেক্ষেত্রে রাহু বুধ খারাপ থাকলে স্যার কি দেওয়া যাবে স্যার? রাহু বুধ যদি খারাপ থাকে, তো সেক্ষেত্রে আপনার যে কোনো একটিকে বেছে নিতে হবে যে আমি কোনটাকে ভালো করব। এখন রাহুকে ভালো করলে তো তার ইয়েটা বাড়বে। তুমি জল আনবা, আর হচ্ছে ওই অন্তত একটা জল নিয়ে আসবা, জল নেই তো। দেখতে হবে যে রাহুকে যদি শক্তিশালী করি, তাহলে কিন্তু ওখানে বুধ আরো দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে কিন্তু বাকি 4টি গ্রহ দুর্বল হয়ে যেতে পারে। তো ওই 4টি গ্রহকে আমরা, আমাদের বেশি প্রয়োজন নাকি রাহুকে শক্তিশালী করার বেশি প্রয়োজন, এটা ভেবে দেখে তারপরে প্রতিকারে যেতে হবে। এটার উত্তর আরো পেয়ে যাবেন ওই যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে যখন যাবেন, তখন ওই হরোস্কোপ অনুযায়ী প্রতিকার কিভাবে হচ্ছে, তারপরে আমাদের প্রেসিডেন্ট স্যারের লুসুগ্রিডে কিভাবে হচ্ছে, তারপরে হচ্ছে আপনার এই হোরারি অ্যাস্ট্রোলজিতে কিভাবে প্রতিকার হচ্ছে, পামিস্ট্রিতে কিভাবে হচ্ছে, এর ভিতরেও কিন্তু আপনারা যাবেন। স্যার আমরা তো হোরারির কোনো ক্লাসও পাইনি স্যার।
হোরারি ক্লাস পাননি? তা হোরারি ক্লাসই তো ওই সেই রাশিফল লেখা বা ধরেন উপস্থিত বিচার, এইটা করতে গেলে তো আমাদের নীরজ কান্তি রয় বললেন আমরা এখনো অনেক শিখে পারিনি, তাহলে হোরারিতে যাবো কি করে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি শেষ না হলে? হোরারি বলতে হোরা শেখা যায় স্যার, একটু দেখা যায় স্যার বর্তমান সময়ের অনুপাতে কি হচ্ছে না হচ্ছে, এটা তো ইন্টারেস্টিং একটা স্যার। হ্যাঁ, যে অহরাত্র, অহরাত্রটা কেমন যাবে এইটা হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি, যে এখন আমার উপস্থিত মাত্রায় কেমন যাবে। এটি কিন্তু ক্লাসের ভিতরেই একটু আলোচনা হয়েছিল যে আমরা লগ্ন থেকে হচ্ছে আজীবনের ভাগ্য বিচার করব আর বর্তমান সময় বিচার করব কিন্তু চন্দ্র থেকে। তো চন্দ্র থেকে যে বিচারটি করা হয় এটি হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি বা হোরা, সারা দিনের ভাগ্যটি কেমন যাবে। তা ওটাও কিন্তু ওই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির মতো একটি সাবজেক্ট। স্যার হোরারি কি স্যার সনাতন জ্যোতিষ? সনাতন জ্যোতিষ থেকেই তৈরি হয়েছে, মানে সৃষ্টিটা সনাতন জ্যোতিষ থেকে। তাহলে স্যার চন্দ্র থেকে হোরার বিচার আর লগ্ন থেকে সারা জীবনের বিচার। তো আমাদের সময় পার হয়ে যাচ্ছে, তাহলে আমরা শিখব সকালের মতো আবার। আজ শিখব হাতের রেখা বিশ্লেষণ। আপনারা 2-3টি হাত এঁকে নেন খাতার উপরে, তাহলে সুবিধা হবে। এক নাম্বার এবং 2 নাম্বার আমরা দুটি হাত আঁকলাম। তো আমরা সকালবেলায় কিন্তু জেনেছি বা পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে রেখা কোন দিক থেকে উৎপত্তি হয় বা কোন দিক থেকে আসে, এই দিকগুলো আমরা সকালে জানলাম। এইবার আমরা সর্বপ্রথম শুরু করি আগে শিরোরেখা দিয়ে, যে শিরোরেখা যেহেতু মস্তক, আমরা মস্তক থেকেই আসি নাকি আমরা পায়ের দিক থেকে আসবো। নিশ্চয়ই মস্তিষ্ক যদি আগে ঠিক না থাকে, আমাদের মন যদি এই ক্লাসের দিকে না থাকে বা লেখাপড়ার দিকে না থাকে, তাহলে আমরা তো ভালো জায়গায় নক করতে পারবো না। যেমনটি আজকে জয়ন্ত কুমার দেবের কনিষ্ঠ ভ্রাতা গিনিস বুকে নাম লিখিয়েছেন একটি জিনিস আবিষ্কার করে। তো এখানে মস্তিষ্কে কিন্তু ওনার খেলেছে যে হ্যাঁ আমাকে একটি কিছু করতেই হবে। তো সেই যে করতে হবে, এই যে প্রচেষ্টা বা এই যে ইচ্ছাটা জাগ্রত হবে কোথা থেকে? মানব মন থেকে। তা মনে যেটা আসবে এটা কোথা থেকে আসবে? আগে ব্রেনে আসবে। দেখুন, চোখ বন্ধ করে কিন্তু মুহূর্তের মধ্যে আপনারা চেষ্টা করলে আমেরিকা ঘুরে আসতে পারেন। যে আমেরিকা এয়ারপোর্টে নেমে আমরা কিভাবে বের হয়েছি আমরা চোখ বন্ধ করলে দেখতে পাই, কিন্তু চোখ খোলা রেখে আমরা বড় জোর হয়তো 100 মিটার দূরে দেখতে পাই, তার বেশি কিন্তু দেখতে পাই না। তো এই যে চোখ বন্ধ করলে দেখতে পাই, এটাই জ্ঞান চক্ষু বা মনের চক্ষু দিয়েই কিন্তু আমরা দেখি যে এইরকম এয়ারপোর্ট হবে, এইখানে হয়তো আমার সেই ইমিগ্রেশন ছিল বা এখান থেকে আমরা পার হয়েছিলাম, এটি কিন্তু চোখ বন্ধ করে ভাবা যায়। যেটি আমরা স্বপ্ন দেখি, অনেক সময় স্বপ্নে কিন্তু মানুষ দেশ বিদেশ ঘুরে বেড়ায়,
স্বপ্নে দেখা যাচ্ছে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, স্বপ্নের ঘরে বাঘে তাড়াচ্ছে, এমনকি সাপের সঙ্গে লড়াই করছে, এইগুলো কিন্তু মানুষ স্বপ্ন দেখে। অর্থাৎ অবচেতন মন তখনই কিন্তু কোনো না কোনো দিকে ধাবিত করে বা মনের ভিতর কোনো না কোনো কিছু গেঁথে দেয়। তো জন্ম থেকে কিন্তু জয়ন্ত কুমার দেবের ভাই কিন্তু জন্ম থেকে এটা চিন্তা করে আসেননি, কিন্তু ওনার মস্তিষ্ক যেসব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওনাদের মস্তিষ্কে সাড়া দেয় যে এই জিনিসটি এইভাবে না এইভাবে দেখি, একটি জিনিস করে দেখি না। যেমন এই গত বিশ্বকাপের সময় ফ্রান্সের একটি পতাকা তৈরি করেছিল কে যেন 42 কিলোমিটার লম্বা, 42 কিলোমিটার লম্বা জমি বিক্রি করে পতাকা তৈরি করেছিলেন। তো সেই ফ্রান্স বিশ্বকাপ পাওয়ার পরে ওনাকে কিন্তু ফ্রান্সে নিয়ে গেছে। তার মানে ওনার স্বপ্ন। অর্থাৎ অনেকের কিন্তু অনেক রকম স্বপ্ন থাকবে, কেউ নামজাদা ডাক্তার হব, কেউ নামজাদা ইঞ্জিনিয়ার হব, কেউ হয়তো নামজাদা জ্যোতিষ হব, কেউ হয়তো ব্যারিস্টার হব, আর আমার স্বপ্ন হচ্ছে আমি ভবঘুরে হব। তাহলে এই যে ভবঘুরে হওয়ার ও কিন্তু স্বপ্ন, এই স্বপ্নটাও কিন্তু মানব মস্তিষ্কে সৃষ্টি করবে। তো আমরা আগে মস্তিষ্কে কিভাবে এই মস্তিষ্ক রেখা কেমন থাকলে সেই মস্তিষ্ক কোন দিকে ধাবিত হয় এটা নিয়ে আমরা প্রথম আলোচনায় আসি। তো মস্তিষ্ক রেখা বা শিরোরেখা এটা হচ্ছে হাতের মাঝখানে থাকে। আমরা এর পূর্বের ক্লাসে কিন্তু গেছি যে অনেক সময় দেখা যায় যে হৃদয় রেখা শিরোরেখা একটি মাত্র থাকতে পারে। তো যার মস্তিষ্ক রেখা থাকবে তার যে আয়ু রেখা থাকবে না তা কিন্তু হতে পারে না, আয়ু রেখা কিন্তু থাকবেই। আয়ু রেখাটা থাকবে না এমন হতে পারে না, যদি বৃদ্ধাঙ্গুলি থাকে তাহলে আয়ু রেখা রাখতেই হবে, ছোট থাকুক আর বড় থাকুক, কারণ বৃদ্ধাঙ্গুলি যখন ভাঁজ হবে তখন তো এখান থেকে একটি রেখা পড়বেই, অর্থাৎ আয়ু রেখা কিন্তু থাকবে। এইবার হৃদয় রেখা শিরোরেখা মিলে একটি রেখাও কিন্তু হইতে পারে, যে রেখাটি আমরা কখনো কখনো ভেবে ফেলি যে এটা শিরোরেখা হবে না হৃদয় রেখা হবে, এটা আমরা ভাবতে পারি না অনেক সময়, বা জরিপ করা খুব কঠিন হয়। তো ধরে নিলাম আমরা প্রথম শিরোরেখা নিয়েই আমরা আলোচনা করব যে মস্তিষ্ক তার কোন দিকে ধাবিত হবে, মস্তিষ্ক কতটা গবেষণা প্রসূত কার্যকলাপের দিকে ধাবিত হবে, এটা আগে আমাদের জানতে হবে। তো শিরোরেখা সর্বপ্রথম রেখার ত্রুটি বিচ্যুতি কিন্তু আমরা আগেই বলেছি, সকল রেখার ত্রুটি বিচ্যুতি, সকল ক্ষেত্রের ত্রুটি বিচ্যুতি কিন্তু একমাত্র বৃহস্পতির ক্ষেত্র বাদে, এটা একটু লিখে নিন, একমাত্র বৃহস্পতির ক্ষেত্র বাদে অন্য কোনো ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ ফল দেবে না। একমাত্র বৃহস্পতির ক্ষেত্র ব্যতিরেকে আর কোনো ক্ষেত্রের ক্রস চিহ্ন শুভ ফল দেবে না। কেতুর ক্ষেত্রে হ্যাঁ এটা আসছি, ওটা রেখার উপরে, ওটা রেখার উপরে, এই জন্য আগে ক্ষেত্র। তো প্রথম হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, আমরা জানি যে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ায় বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ ফল দেবে, আর কোথাও ক্রস চিহ্ন সেই ক্ষেত্রের গুণকে নষ্ট করবে, শুভ ফল দেবে না। এইবার রেখার উপরে ক্রস লিখেছেন সবাই? এইবার রেখার উপরে ক্রস একটি জায়গায় রেখায় শুধু ক্রস শুভ ফল দেবে, সেটি হচ্ছে ভাগ্য রেখার উপর কেতুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, অর্থাৎ হৃদয় রেখা আর শিরোরেখার মাঝখানে ভাগ্য রেখার উপর যদি ক্রস চিহ্ন থাকে, এই ক্রস চিহ্নটি শুধুমাত্র শুভ ফল দেবে। আর বাকি যত রেখার উপরে ক্রস থাকবে, সম্মানিত সদস্য কাইন্ডলি সবাই আনমিউট করে ফেলুন, আনমিউট করে ফেলুন, সবাই আনমিউট করে ফেলুন। যে একটি মাত্র রেখার উপর ক্রস চিহ্ন শুভ ফল দেবে সেটি হচ্ছে ভাগ্য রেখার উপর হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, এটাকে আমরা গুহ্য ক্রস, আদিদৈবিক ক্রস বা আদিভৌতিক ক্রস বলে থাকি। এই ক্রসটা শুভ ফল দেবে। আর বাকি সমস্ত রেখা, যে রেখাই থাক, তার উপরে ক্রস অশুভ ফল দেবে, রেখার উপরে তিল চিহ্ন অশুভ ফল দেবে, রেখার উপর জব চিহ্ন অশুভ ফল দেবে, জাল চিহ্ন ক্ষেত্রগত হলেও অশুভ ফল দেবে। তাহলে আমরা দুটি ক্রস পেলাম, একটি রেখার উপরে ক্রস চিহ্ন শুভ ফল দেয় আর একটি ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ ফল দেয়, আর কোথাও ক্রস কিন্তু শুভ ফল দেবে না। এইবার আমাদের শিরোরেখা,
তো শিরোরেখা হাতে আপনারা প্রত্যেকে দেখুন, সবার হাতে কিন্তু শিরোরেখা একরকম নেই। কারো কারো হাতে আছে শিরোরেখা নিচে চন্দ্রের দিকে ঢলে আসছে, কারো শিরোরেখা সোজা একেবারে মঙ্গলের ক্ষেত্রে গেছে, কারো শিরোরেখা বের হয়ে ঊর্ধ্বগামী হয়ে বুধের দিকে ধাবিত হয়েছে, হৃদয় রেখায় গিয়ে মিলিত হয়েছে। এমন শিরোরেখা কিন্তু অনেকের হাতে আছে। আপনারা নিজেরা নিজেরা দেখুন, দেখবেন যে বুঝতে পারবেন, বা হাত প্রত্যেকের ক্যামেরার সামনে আনুন, দেখেন বুঝতে পারবেন যে এক একজনের হাতে শিরোরেখা কিন্তু এক এক রকমই থাকবে। দেখুন, সর্বপ্রথম সুবল মালাকার, ওনার শিরোরেখা কিন্তু অর্ধেক পর্যন্ত এসে থেমে গেছে, কেতুর ক্ষেত্রে এসে থেমে গেছে। তারপরে উপর থেকে ওনার কি হয়েছে, শিরোরেখাটি এসে কেতুর ক্ষেত্রে থেমে গেল, উপর থেকে আরেকটি রেখা এভাবে আসছে, তাই তো সুবল মালাকার? ঠিক তো? হ্যাঁ। এবার নীরজ কান্তি রয়, ওনার শিরোরেখাটা দেখেন, কোথায় দেখাবো, ওনার শিরোরেখাটা কিন্তু এই মাঝখানের রেখার মতো শিরোরেখা, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে মুখ পর্যন্ত আসছে। স্যার একটা আমারটা দেখেন তো স্যার, আলী আজম। আলী আজম, হ্যাঁ, ওনার শিরোরেখা দেখুন হালকা কার্ভ হয়ে চলে আসছে মঙ্গলের ক্ষেত্রে, ওই নীরজ কান্তি বাবুর মতো চলে আসছে। স্যার আমার একাধিক শিরোরেখা আছে স্যার। হ্যাঁ, আমার একাধিক শিরোরেখা আছে। হ্যাঁ, দেখুন কিশোর কুমারের 2-এর অধিক শিরোরেখা রয়েছে, 2টোর অধিক শিরোরেখা রয়েছে, এবং শিরোরেখার মাথায় কি হয়েছে, মাথার থেকে এই শিরোরেখাটি বেরোলো, একাধিক বের হয়েছে, আবার শিরোরেখার মাথার থেকে এভাবে রেখা গেছে, তাই তো কিশোর কুমার? স্যার আমার আয়ুরেখা থেকে বেরিয়েছে, আবার হাতের থেকে অনেক উপর থেকেও বেরিয়েছে স্যার, 2-3টে বেরিয়েছে স্যার আমার। হ্যাঁ, সেটাই বললাম। এইবার 3টের উপরের 2টো কিন্তু একসঙ্গে মিলিত হয়েছে, আর একটি আলাদা রয়েছে, তো 2টো শিরোরেখা। তো এই জায়গায় কিন্তু আমরা কয়েক প্রকার পেয়ে গেলাম। তো এখানে সর্বপ্রথম আসতে হবে, শিরোরেখা যদি আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে বের হয়, এটাও আপনারা লিখে নিতে পারেন, শিরোরেখা যদি আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে বের হয়ে তারপর আসে, কিছু দূর মিলিত থাকবে একসঙ্গে, দেখেন ঠিক এমন, যে শিরোরেখা আয়ুরেখার সঙ্গে মিলিত হয়ে বের হয়ে তারপরে যেদিকে গেছে, কিন্তু গোড়ার অংশে প্রায় অর্ধ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ যদি একসঙ্গে মিলিত থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা ছোটবেলায় বিশেষ করে অনেক সংগ্রাম করে তবেই না সে বড় হয়েছে, অর্থাৎ ছোটবেলায় তাকে প্রচুর কষ্ট ক্লেশ করতে হয়েছে। শিরোরেখা সাথে মিলিত হলে হয়ে বেরোলে, হ্যাঁ, তাদেরকে অনেক সংগ্রাম করতে হবে ছোটবেলায়। ছোটবেলায় দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে বা খুব ধনী ঘরের সন্তান সে নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, এবং দেখা যাচ্ছে তার লেখাপড়ার খরচ, তার ভালো ভরণ পোষণ যাবতীয় সবকিছু হয়তো তার পিতামাতা দিতে পারেনি। একটু মিউট করে রাখবেন, আপনারা নিজ দায়িত্বে মিউট করবেন, যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন। তো এই যে সংগ্রাম, এই সংগ্রাম করতে করতে তাকে কত বছর পর্যন্ত আসতে হবে, এটি কিন্তু আমরা পূর্বেই শিরোরেখার যে বয়স বের করেছি, যে শিরোরেখার হাতের তালুর একেবারে মাঝ বরাবর ভাগ করে ফেলুন, ভাগ করে বা 4 ভাগে ভাগ করে আপনারা প্রতি ভাগকে 30 বছর করে ধরুন, এভাবে চলে আসবেন। তাহলে প্রথম ভাগে কত দূর জড়িয়ে আছে দেখুন, আমাদের 30 বছর পর্যন্ত এই হাতে যেটাই বোর্ডে যে হাতটি অঙ্কিত আছে, এটাই 30 বছর যাবত তাকে সংগ্রাম করতে হয়েছে। এইবার এই 30 বছর যে সবার হাতে হবে তা কিন্তু নয়, এটি কিন্তু কারো 1/2 ইঞ্চি পরিমাণ থাকতে পারে, কারো হয়তো 2 সুতা পরিমাণ থাকতে পারে, কারো 1 ইঞ্চির বেশিও থাকতে পারে, একসঙ্গে জড়িত আছে আয়ুরেখা এবং শিরোরেখা। তো এই জড়িত থাকলেই সংগ্রামের জীবন, এটা একবারে বলা যাবে। তো কত বছর করেছে তার উপর নির্ভর করবে যে আপনার হাতে বা সেই জাতক জাতিকার হাতে কত দূর পর্যন্ত আসছে, সেটা বয়স নির্ণয় করে বলা যাবে যে এত বছর বয়স পর্যন্ত তোমার জীবনে কোনো উন্নতি হয়নি, বা আপনার জীবনে কোনো রকম উন্নতি হয়নি, এই বছরে
এত বছর বয়স পর্যন্ত জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, যে পথে হাত দিছি সেই পথে বাধা, এমনকি মস্তিষ্ক রেখা আয়ু রেখার সাথে যুক্ত থাকাতে জরা ব্যাধি, দুঃখ, দৈন্য বা রোগ শোক, এর কারণে লেখাপড়া করতে পারিনি, পরীক্ষায় মানে পাশ করতে পারিনি, ব্রেক গেছে লেখাপড়ায়, এগুলো কিন্তু ঘটাবে। এইবার যদি যুক্ত থাকলে যদি সংগ্রামের হয়, প্রশ্ন হচ্ছে যে শিরোরেখা আর আয়ুরেখা যুক্ত থাকলে যদি ছোটবেলাটা সংগ্রামের হয়, তাহলে শিরোরেখা আর আয়ুরেখার মধ্যে গোড়ার থেকেই ফাঁকা দিয়ে শিরোরেখা উঠেছে, সেক্ষেত্রে কি হবে? এই ফাঁকা রেখে শিরোরেখা উঠলো, তাহলে তার কি হবে? শিরোরেখা দেখুন অনেকের হাতেই দেখুন আয়ুরেখার সঙ্গে মিলিত নেই, এমন কেউ আছেন? তার হাতটা বের করুন যে আয়ুরেখার সঙ্গে শিরো, এই দেখেন নেই। দেখেন শান্তনু সরকার একেবারে স্পষ্ট, প্রায় আমার অনেক দূরে স্যার। হ্যাঁ আপনারও অনেক দূরে। হ্যাঁ, তো শান্তনু সরকারের দুই হাতেই কিন্তু প্রায় 2 সুতা পরিমাণ, সুতা তো আপনারা বোঝেনই, 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ করলে 1 ভাগ হচ্ছে 1 সুতা, তো 2 সুতা পরিমাণ ভাগ আছে। তো এই যে আয়ুরেখা শিরোরেখা ভেদ রয়েছে, মানে দুটো ফাঁকা ফাঁকা রেখে তারপরে আসছে, তার মানে ইনাকে যখনই আয়ুরেখা শিরোরেখা মিলিত হবে না, তখন তাকে একটু একলা চলো নীতি অবলম্বন করতে হবে, তার ব্রেনটাকে একার মতো করতে হবে। এদের শিশুবেলায় দেখা যাচ্ছে বাবা মায়ের কাউকে হারাতে পারে, বা মামা বাড়িতে থেকে সে, বা হয়তো বড় গৃহে থেকে তার বসবাস হতে পারে, সেখানে লালন পালন করে সে আসতে পারে, বা সেখানে লালিত পালিত হওয়ার কিন্তু একটা বিশেষ সম্ভাবনা থাকবে। বিশেষ করে নিজের বাড়ি যেখানে যে জন্মগ্রহণ করেছে সেখানে তার বড় হওয়ার সুযোগ কম থাকবে, সে অন্য জায়গায় বড় হবে, অন্য কোথাও গিয়ে বসবাস করবে বা অন্য জায়গায় থেকে পড়াশোনা করবে। শান্তনু সরকার কি বাড়িতে থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ, মানে জন্ম যে ভূমিতে সেইখানেই। এই তাহলে দেখুন উনার ক্ষেত্রে কিন্তু হয়নি। এইবার আরেকজনের ফাঁকা কার বললেন? কিশোর কুমার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি কি বাড়িতে থেকেই পড়াশোনা করছেন? স্যার আমি তো অনার্স মাস্টার্স সেগুলো বাইরে করছি, কিন্তু আর বাকি সময়টা বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলেন, এখনো বাড়িতেই আছেন? এখন বাড়িতে আছি। এইবার আপনারা লক্ষ্য করুন যে যেহেতু এইটা বাড়ির বাইরে বসবাস নির্দেশ করে, একলা চলনীতি অবলম্বন করে, যে দেখা যাচ্ছে শান্তনু সরকারের হয়তো এই জ্যোতিষ শিখো পরিবারের কেউ চায়নি, উনি নিজেই এটা শিখছেন নিজের চেষ্টায়, বা ওনার পরিবারে কেউ উৎসাহ দেয়নি, বা পরিবারের কেউ এই পেশায় নেই, উনি নিজে একটি পেশা বেছে নিয়েছেন, এবং নিজে যেটা নেবেন সেটাই কিন্তু সে সফল হবেন। এইবার বাড়িতে কেন আছে? এই ফাঁকা শিরোরেখার থেকে দেখুন কোন রেখা গিয়ে আয়ু রেখার সঙ্গে অবশ্যই মিলিত হয়েছে গোড়ায়, এই যেমন দেখালাম এমন, এমনটি না থাকলে কিন্তু থাকতে দেবে না। ওই যে এই দেখেন, ওই যে দেখুন শান্তনু সরকার, আরেকবার ধরুন, দেখেন, দেখেছেন, দেখতে পেয়েছেন? একেবারে রাহুর ক্ষেত্রে এভাবেই রেখা গিয়ে কিন্তু মিলিত হয়েছে। অর্থাৎ এইবার আমরা শিরোরেখার, এই শান্তনু সরকারের শিরোরেখা কিন্তু যে দূর থেকে উঠেছে এটা কিন্তু আমরা বের হয়েছে বলতে পারবো না, আয়ুরেখার সঙ্গে বের হয়েছে, আরেকটি রেখা গিয়ে মাথায় রাহুর ক্ষেত্রে হাতের বাইরে গিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ ওনার কিন্তু আয়ুরেখার সঙ্গে যুক্ত শিরোরেখা। এইবার সূক্ষ্মভাবে দেখতে হবে কিশোর কুমারের হাতের এই গোড়ায়ও কি একই রকম আছে কিনা, না হলে কিন্তু এটি সম্ভব নয়। আরো একটি ব্যাপার দেখতে হবে, হ্যাঁ দেখান, আপনার ওখানে তো আলো কম, হ্যাঁ দেখান, ছায়া পড়ছে, আপনি বলুন, দেখে বোঝা যাচ্ছে না, আপনি বলুন, আপনি বলুন যে শিরোরেখার গোড়ায় কোন রেখা গিয়ে আয়ু রেখার সঙ্গে মিলিত হয়েছে কিনা, এভাবে আপনি বলুন।
স্যার আমার শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠছে স্যার, হ্যাঁ তবে সামান্য একটা শাখা শিরোরেখার সাথে মিশে গেছে স্যার। একটা শাখা চিকন, একটা শাখা আয়ুরেখার সাথে মিশেছে। হ্যাঁ মিশেছে, হ্যাঁ মিশেছে। এই যে কোন শাখা রেখা, অর্থাৎ ধরে নিতে হবে ওই শাখা রেখার উপর নির্ভর করবে যে তার শিরোরেখাটি কিন্তু আয়ু রেখার সঙ্গে মিলিত হয়ে তারপরে বের হয়েছে। এইবার হাতের স্যার দেখেন স্যার, এখন কি দেখা যাচ্ছে স্যার? আপনি উপর থেকে যে লাইট মেরেছেন, এই লাইট মারার জন্য পুরোটা সাদা হয়ে গেছে হাতটা। ও সরি স্যার। লাইটটা একটু নিচে উপর থেকে মারেন, একটু নিচের থেকে বা উপর থেকে সাইড থেকে। হাতের রেখা সবসময় এভাবে রেখে যদি মানে সোজাসুজি তাকানো হয় তাহলে কিন্তু রেখাটা কোথা থেকে কোন রেখা আসছে দেখুন বেশি স্পষ্ট দেখা যাবে। সরাসরি সামনের থেকে আলো ধরলে কিন্তু রেখাটা বোঝা কঠিন। সবসময়ের জন্য হাত এইভাবে রেখে আই বরাবর ধরুন বা নাক বরাবর হাতটি ধরে আপনি আইটি দিয়ে মানে চোখ দিয়ে তাকায় দেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন প্রত্যেকটা রেখা কিন্তু একেবারে চোখের পরে ভেসে উঠবে। ঠিক এইভাবে ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্যার দেখা যাচ্ছে স্যার? না, আপনার বোঝা যাচ্ছে কেমন জানেন? এই দেখেন আপনার হাতে মূলত বোঝা যাচ্ছে হচ্ছে এই শিরোরেখা বের হয়েছে, আবার আপনার একাধিক শিরোরেখা, আর এইরকম বোঝা যাচ্ছে। এইবার শিরোরেখা একটি স্যার আয়ুরেখার থেকে একটি কিছু দূরে গিয়ে বেরিয়েছে স্যার, আর আছে বৃহস্পতির ক্ষেত্রেতে একটা মূল ক্ষেত্রটা মূল রেখাটা বৃহস্পতির ক্ষেত্র থেকে আসছে। এইবার দেখুন এই শিরোরেখা তাহলে কয় ভাবে আসতে পারে? একটা হচ্ছে ফাঁকা থেকে আসতে পারে, আবার বৃহস্পতির ক্ষেত্র থেকে সরাসরি এইভাবেও শিরোরেখা আসতে পারে। স্যার আমার হাতে কি দুইটা শিরোরেখা স্যার? একটা মঙ্গলের ক্ষেত্রে যেটা আসছে স্যার। না, মঙ্গলের ক্ষেত্রে ওটা মঙ্গলের ভার্টিক্যাল রেখা, আপনার ওটা শিরোরেখা দুটি নয়। মঙ্গলের ক্ষেত্রে আলাদা এরকম একটা ভার্টিক্যাল রেখা হয়েছে যেটা শিরোরেখার সোজা, এই জন্য মনে হচ্ছে ওটি শিরোরেখা, কিন্তু ওটা শিরোরেখা নয়। তো এইবার দেখুন শিরোরেখা যদি গোড়ায় জড়িয়ে থাকে তাহলে সে ছোটবেলায় সংগ্রাম করবে, যদি ফাঁকা থাকে সে একলা চলনীতি অবলম্বন করবে, মানে নিজে যা বলবে তাই, বাবা মা কি বললো না বললো সেটা কিন্তু শুনির ব্যাপার নেই, অর্থাৎ আমি যেটা বলবো সেটাই বাস্তবায়িত হবে, অর্থাৎ তাদের মাঝখানে আর কোনো রেখা থাকবে না। এইবার শিরোরেখা যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে নেমে আসে তাহলে ছোটবেলায় সে অনেক ধার্মিক থাকবে, অর্থাৎ বৃহস্পতির গুণগুলো তাদের মধ্যে থাকবে, যে বিশেষ করে সৎ মানুষ থাকবে বা সততা থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, পাণ্ডিত্য থাকবে, হ্যাঁ, দেবতী যে ভক্তি শ্রদ্ধা থাকবে, মা বাবার একক আশীর্বাদ থাকবে, এগুলো কিন্তু থাকবে। অর্থাৎ সে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে এটি কিন্তু এখানে বলা হয়নি, অর্থাৎ বৃহস্পতির জ্ঞান গরিমাটা উত্তরাধিকার সূত্রে পাবে। এমনকি মস্তিষ্কটা পরিচালিত হবে, তার বাবা যা করেছে মা যা করেছে ঠিক সেইভাবে পরিচালিত হবে যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে শিরোরেখা আসে। এমনও দেখা যায় যে বাবা ব্যবসা করেছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে বসতে বসতে সেই ব্যবসা শিখে সারা জীবন সেই ব্যবসা করেছে। এমনও কিন্তু দেখা যায় যে বাবা হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল, ওনার পাশে বসতে বসতে উনি ডাক্তার হয়ে গেছেন। এমন কিন্তু গ্রাম গায়ে খুঁজলে অনেক পাওয়া যায়। তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফাঁসি ডাক্তারের থেকেও ভালো ভালো ওষুধ লিখে ফেলে, তাদের রিপোর্ট করা লাগে না, এমনি কিন্তু ওই বাবার পাশে থেকে বুঝতে বুঝতে শিখে ফেলেছে। বা এই জ্যোতিষ অনেকে কিন্তু বংশগত ভাবে বাবা দাদু করতেন, সেইভাবে পাশে থেকে থেকে কুষ্টি করা সবকিছু হাত দেখা এগুলো কিন্তু সে শিখে ফেলেছে। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তার বাবা মা যা করবে সেই জিনিসগুলো তার ভিতরে ঢুকে যেতে পারে, কিন্তু অর্থ সম্পদ নয়, অর্থাৎ যেটা বৈষয়িক বিষয় নয়, কিন্তু এখানে জ্ঞান গরিমা ধর্ম আধ্যাত্মিকতা এইগুলো কিন্তু তার ভিতরে আসতে পারে। এইবার এই শিরোরেখার আরেকটি বিভেদ আনতে হবে, শিরোরেখা যদি সোজা মঙ্গলের ক্ষেত্রে যায় সেই ব্যক্তি হবে একটু রাগী জেদি কড়া মানুষ, যা বলবে তাই করে ছাড়বে। অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে
মনে রাখার সহজ উপায় হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে মঙ্গলের দিকে শিরোরেখা গেছে, জন্মটা হয়েছে রাহুর ক্ষেত্র থেকে শিরোরেখা, এইবার মঙ্গলের ক্ষেত্রে গেছে। তো রাহু ইন্ধন দেবে আর মঙ্গল শক্তি যোগাবে, তাহলে সে ব্যক্তি ঘাড়ু হবে না, একরোখা হবে না, তো কে হবে? ভেবে দেখুন যে রাহু ঠেলে দিচ্ছে রেখাটি আর মঙ্গলের ক্ষেত্রে এসে মঙ্গলের ইন্ধন পাচ্ছে, পাওয়ার পরে এই রাহু মঙ্গলের দুই শক্তিতে সে শক্তিশালী হবে, প্রচন্ড ঘাড়ু হবে, রাগী হবে, জেদি হবে, ক্রোধী হবে, একরোখা হবে, হঠকারী সিদ্ধান্ত নেবে। এইবার এই সকল সিদ্ধান্ত নিয়ে সে জয়ী হবে না পরাজয় বরণ করবে, এটি কিন্তু আমাদের প্রশ্ন। যদি না এই শিরোরেখার উপর কোথাও কোনো তিল চিহ্ন, কোনো বিন্দু চিহ্ন, বিশেষ করে কোনো জপ চিহ্ন বা ক্রস চিহ্ন এমন যদি না থাকে বা সেট করা না থাকে, তাহলে সে ঠিকই ওই ঘাড়মি করে সে কিন্তু জয়ী হবে। অনেকে আছে যে বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছে, বাবা মাকে ত্যাগ করে সে পালিয়ে চলে যাচ্ছে, পালিয়ে গিয়ে সে কিন্তু মাটিও হয়ে যাচ্ছে না। অনেকে কিন্তু স্টেশনে কুলিগিরি করছে, অনেকে দেখা যাচ্ছে চুরি করছে, ডাকাতি করছে, নেশা করছে, কিন্তু এই লোক কিন্তু তা করছে না, কারণ শিরোরেখায় তার ত্রুটি নেই। তার মস্তিষ্ক কাজ করছে কি, যে আমাকে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিতে হবে, আমি আমার বাবা মায়ের থেকেও বেশি প্রতিষ্ঠা অর্জন করে দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো, বা চিঠি লিখে জানাবো যে আমি এই রকমের প্রতিষ্ঠা পেয়েছি। তো শিরোরেখা যদি ঠিক এই আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়ে বের হোক আর ফাঁকা থেকে বের হোক, সোজা যদি মঙ্গলের ক্ষেত্রে আসে, তার ভিতর এক বাক্যে বলা যাবে যে সেই ব্যক্তি রাগী, জেদি, ক্রোধী হবে এবং নিজ চেষ্টায় সে একটা কিছু জগতের বুকে করে দেখাবে, যদি এই রেখায় ত্রুটি না থাকে। ঠিক তদনুরূপ যে শিরোরেখাটি আমাদের বৃহস্পতির ক্ষেত্র থেকে আসছে, যেমন সুফল বিশ্বাসের বৃহস্পতির ক্ষেত্র থেকে শিরোরেখা উঠেছে, তো ইনি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে না, কিন্তু জ্ঞান গরিমা পাবে, বিশেষ করে মা বাবার আশীর্বাদ পাবে। তো সেই যে আশীর্বাদ পাবে বা কর্মে একাগ্রতা থাকবে, এমনকি ধর্মের প্রতি মন থাকবে, সৎ মানুষ হবে, নিষ্ঠাবান মানুষ হবে, পরোপকারী মানুষ হবে। তো এই গুণগুলো কি কিশোর কুমারের মধ্যে আছে কিনা? কিশোর কুমারের বাবা কি আপনার যে পেশা এই পেশা করতেন কিনা? সেই সঙ্গে ধরুন বাবা কেমন, কতটা সৎ মানুষ ছিলেন, আপনি কতটা সৎ মানুষ আছেন, পরিপূর্ণ সব দিক বলার দরকার নেই, আমি যেটা বললাম এটা কি কতটা সঠিক? স্যার কিশোর কুমার দাদা লেফট হয়ে গেছে, যাই হোক, তো এই রেখার উপরও যদি চতুর্ভুজ থাকলে কি হবে স্যার? হ্যাঁ বলছি, এই রেখার উপরও যদি কোন রকম তিল, জব, ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু উল্টে ওই এই জব চিহ্ন কিন্তু এভাবে তৈরি হয়। আবার তিল চিহ্ন তো রেখার পরে থাকলেই আপনারা চিনবেন, ক্রস চিহ্ন তো বুঝবেনই, আর ছেদ করা থাকলে তো যে কোনো জায়গায় কাটা। বা এই রেখাটি যে অ্যাকুরেট এইভাবে সোজা আসবে তা কিন্তু নয়, অনেক সময় ঢেউ খেলানো আসতে পারে। তো এই বক্র ঢেউ খেলানো যদি থাকে, তাহলে কিন্তু এই রেখা তখন ওই বাঁকা পথেই কিন্তু মস্তিষ্ক বক্র পথেই নিয়ে ধাবিত করবে। এবার এখানে হ্যাঁ বলেন স্যার, যদি শিরোরেখাটা স্যার রাহুর ক্ষেত্র থেকে শুরু হয়ে মঙ্গলের ক্ষেত্রে আসে এবং ওই মঙ্গল যদি স্যার শুভ থাকে, মানে মঙ্গলের ক্ষেত্রটা যদি শুভ থাকে এবং রেখার উপর যদি স্যার তিল, ক্রস বা জব চিহ্ন না থাকে, সেই ক্ষেত্রে কি স্যার তার অশুভ ইয়েগুলো করবে? অশুভ দিকগুলো হবে না, অশুভ দিকগুলো কমবে। সে যেটা বলবে, সে যেখানে মস্তিষ্ক লাগাবে, সে সেটি বাস্তবায়িত হবে। এইবার শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে এলো নাকি মঙ্গলের ক্ষেত্রে নিচের দিকে ধাবিত হলো, বিশেষ করে শিরোরেখা যদি ঢলে চন্দ্রের দিকে পড়ে, যেখান থেকে এই শিরোরেখা উঠুক না কেন, যদি শিরোরেখা আগে এই ক্ষেত্রটাকে ভাগ করে ফেলতে হবে, এই চন্দ্র, এই মঙ্গল, এই বুধ, তিন ক্ষেত্র, তিন ভাগ করে ফেললাম। তো এই শিরোরেখাটি এসে যদি সাধারণত মঙ্গলের ক্ষেত্রে আসার কথা, সাধারণত মঙ্গলের ক্ষেত্রে আসার কথা, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে না এসে সেই শিরোরেখাটি ঢলে চন্দ্রের ক্ষেত্রে আসছে।
এমনটি কিন্তু অনেকেরই দেখা যায়, বেশিরভাগ অনেক মানুষের দেখা যায়। তো যারা আবেগপ্রবণ মানুষ, বেশি দয়ালু মানুষ, বেশি উদার মানুষ, বেশি পরোপকারী মানুষ, এই মানুষের শিরোরেখা নিচের দিকে ঢলে পড়বে, অল্পতে কেঁদে ফেলবে, অল্পতে মন গলে যাবে, এমনকি নিজের জন্য ভাববে না, সে ভাববে পরের জন্য বা অপরের জন্য, এমনটি কিন্তু তার ভিতর সৃষ্টি হবে। অর্থাৎ সে এককভাবে নিজে বাঁচো এই গোয়ার্তমি তার ভিতর থাকবে না, সে অপরকে নিয়ে অপরের কষ্ট দেখে সে ব্যথিত হবে, আর কষ্ট পেয়ে সহযোগিতা করতে যাবে, এমনকি অপরের উপকার করতে গিয়ে নিজেও নিজের পায়ে কুড়াল মারতে পারে। এই ধরনের শিরোরেখা অশুভ স্থান এটা না, অশুভ বলা যাবে মানুষকে তো সে উপকার করছে, আবেগ বশীভূত হয়ে ঘরের খেয়ে অপরের উপকার করছে, এটি খারাপ কেন? অপরের জন্য তো ভালো, কিন্তু নিজের দিকেও তাকাচ্ছে না। যে যখন বলছে যে চল বন্ধু আমরা দুজনে মিলে এই কাজটি করে আসি, অমুকের গাছের লেবু পেড়ে খেয়ে আসি, বা ডাব পেড়ে খেয়ে আসি, বা অমুকের জিনিস চুরি করে আসি, এইবার ওর কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি নেই, নিজস্ব বুদ্ধিটা, নিজস্ব ব্রেনটা ঢলে পড়েছে। মানে সহজভাবে বুঝতে হবে যে ভারে নুয়ে গেছে চন্দ্রের দিকে। বিশেষ করে স্যার এটা আমি দেখলাম যে এটা অন্যের দ্বারা প্রতারিত হয়, এই ধরনের মানুষ অন্যের দ্বারা প্রতারিত হয় বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুধু ধন্যবাদ নয় অসংখ্য ধন্যবাদ। এই কথাই আসে যে যখন সেই ব্যক্তিটি তার নিজের বুদ্ধিতে চলছে না, অপরে বলছে যে ডাব চুরি করে খেতে হবে, অপরে বলেছে লেবু চুরি করে খেতে হবে, অপরে বলছে তার মূল্যবান জিনিস চুরি করতে হবে, বা অপরে বলেছে অমুককে মার্ডার করতে হবে, সেই অনুযায়ী সে ঝুঁকে পড়েছে। তার মানে নিজের বোধ শক্তি বলে কিছু নেই। স্যার আমি কি বলতে পারি ওনার একাধিক গুরু? হ্যাঁ, ওনার একাধিক গুরু, এটা কি বলা যায় স্যার? একাধিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু লোককে যে যেমন ডাক দেবে তার সাথে কিন্তু চলে যাবে। এরা ঘরে কিছু থাকলো আর না থাকলো ব্যাপার নেই, ঘরে যে রাত্রে ভাত রান্না করতে গেলে চাল লাগবে, ঘরে স্ত্রী বলেছে চাল নিয়ে বাড়ি আসো, উনি দেখা গেল বন্ধুদের নিয়ে তার কথায় চলে গেছে, ঘরের দিকে নজর নেই। আবেগ তাড়িত হয়ে মানুষ যা করে ঠিক তাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারে না। এইবার এই রেখার উপর, এই ঢলে পড়া শিরোরেখার উপর যদি কখনো ওই তিল বিন্দু ক্রস চিহ্ন থাকে বা জব চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই অপরের উপকার করতে গিয়ে বা অপরের আবেগ বশীভূত হয়ে অপরের সঙ্গ দিতে গিয়ে সে কিন্তু নিজেই ধ্বংস হবে। দেখা যাচ্ছে গেছে দুজনে মিলে লেবু চুরি বা ডাব চুরি করে খেতে, এইবার ওর যে ডেকে নিয়ে গেছে সে কিন্তু ঠিকই পালিয়ে গেছে, আর ধরাটা পড়েছে ওই যার শিরোরেখা ঢলে পড়েছে। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো জগতের নীতি। আর চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো সে তো নিজের বুদ্ধিতে চুরি করতে যায়নি, ও তো বুদ্ধিমান চোর নয় বা বুদ্ধিমান নয়, সে সন্ত্রাস নয় বা বদমাইশ নয়, তাকে শিখানো হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরা দেখবেন একটু স্বল্প বুদ্ধির লোক হবে, এদের কি হবে, এদের ছোটবেলায় লালা ঝরবে মুখের থেকে, কথায় কিছুটা জড়তা থাকবে, এমনকি এই যেন প্রেম করেছে তো করেছে, তাকে ছাড়া আজ জীবনে বাঁচা যাবে না। তার সঙ্গে একটু মোবাইলে ব্লক মেরে দিয়েছে, মানে ফেসবুকে ব্লক মেরে দিয়েছে, ঠিক আছে অমনি ঘুমির ওষুধ 6টা মেরে দাও, একবারে 10টা এক কথা হয়তো কিনতে পারিনি, 6টা মেরে দিয়ে ঘুমিয়ে আছে, দেখা গেল 3 দিন 4 দিন কেটে যাচ্ছে, পেটে খাবার যাচ্ছে না, কারণ তাকে তো ডাকার আর কেউ নেই, ও তো আবেগপ্রবণ লোক, ও তো একজনের ডাকে চলে গেছিল, ও এত আবেগ বশীভূত হয়ে প্রেমে জড়িয়ে গেছিল যে ওখান থেকে বের করে আনার পরে এই এক মহা বিপর্যয়ে পড়ে গেছে। তার ওই বিপর্যয় থেকে রক্ষা করার পাশে কিন্তু কেউ নেই, তাকে কেউ আর খুঁজে পাচ্ছে না, এখন কি করবে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। যদি 1 ভাগ মঙ্গলের দিকে আর 1 ভাগ চন্দ্রের দিকে নেমে আসে, শিরোরেখা দ্বিখণ্ডিত হয়ে একটি চন্দ্রের দিকে একটি মঙ্গলের দিকে যদি যায়, দ্বিখণ্ডিত শিরোরেখা দেখেন, দ্বিখণ্ডিত শিরোরেখা এইরকম প্রশ্ন করবেন, এই যে
শিরোরেখা দ্বিখণ্ডিত হয়ে একটি মঙ্গলের ক্ষেত্রে আর একটি চলে গেল চন্দ্রের ক্ষেত্রে। দ্বিমুখী চরিত্র, সর্বদা দ্বিমুখী চরিত্র। দ্বিখণ্ডিত শিরোরেখা, দুইমুখী চরিত্র, দুইমুখী তার চিন্তা চেতনা, মস্তিষ্ক দুই দিকে ধাবিত হবে। একই সঙ্গে একাধিক কাজ ধরবে, কোনোটারই শেষ করতে পারবে না, কারণ আবেগ তাড়িত লোক। আগে হচ্ছে লোকটি পরবুদ্ধি শোনে, তো এই পরবুদ্ধি পরহস্তে ধন আর পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তা তার নিজের তো বুদ্ধি নেই, তারপরে সে হলো ঘাড়িও মানুষ। তাহলে সে জেদের বশীভূত হয়ে দুইমুখী চিন্তা করবে যে ওর সাথে যাব, দুটো বন্ধু ডাক দিয়েছে, এবার কোন বন্ধুর সাথে যাব, এই বন্ধু না এই বন্ধু, এই চিন্তা করে যাবে। যেটাই যাবে সেটা আরো বেশি খারাপ হবে, সেটা ভালো হবে না। অর্থাৎ এই খুব ছেড়ে যদি ওই খুলে যাবে। হ্যাঁ বলুন। বলতেছি চতুর্ভুজ যদি থাকে শিরোরেখার পরে, হ্যাঁ, শিরোরেখার উপরে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে যে কোনো জায়গায়, সাধারণত চতুষ্কোণ শিরোরেখার মাথায় কিন্তু থাকে, মাঝ বরাবর যেটা থাকে সেটা কিন্তু ক্ষেত্রগত চতুষ্কোণ বলে ধরা হয়। এটাও কিন্তু নোট রাখেন, শিরোরেখার শুরুতে আর শিরোরেখার শেষে চতুষ্কোণ শিরোরেখার চতুষ্কোণ, কিন্তু মাঝ বরাবর যে চতুষ্কোণ থাকবে সেটি কিন্তু ক্ষেত্রগত চতুষ্কোণ। এই চতুষ্কোণের মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে হবে আমাদের, যে শিরোরেখার মাথায় এসে চতুষ্কোণ তৈরি করেছে বা শিরোরেখার গোড়ায় চতুষ্কোণ তৈরি করেছে, সে উপর পাশে হোক আর নিচের পাশে হোক, এই দুটি হচ্ছে শিরোরেখার চতুষ্কোণ। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, মাঝখানে স্যার আমার হাতে এটা আছে স্যার। হ্যাঁ বলছি স্যার ওই চতুর্ভুজের মাঝখানে আর কি রেখাটা চলে গেছে আর কি। আপনার উত্তরই তো চলে আসছে এখানে। দেখেন, শিরোরেখার দুই মাথায় যদি চতুষ্কোণ থাকে এটি শিরোরেখার চতুষ্কোণ, আর মাঝখানে যাদের চতুষ্কোণ থাকবে সেটি ক্ষেত্রগত চতুষ্কোণ। না না স্যার, আমি বলতেছি যে ওই চতুর্ভুজের মাঝামাঝি আর কি গেছে, মানে এত এক সাইড করে আর কি। মানলাম আপনার এইটা, এই চতুর্ভুজের মাঝখান থেকে রেখা চলে গেছে, এই তো চতুষ্কোণের মাঝখান থেকে রেখা চলে গেছে, এটি ক্ষেত্রগত চতুষ্কোণ, অর্থাৎ কেতুর ক্ষেত্রে চতুষ্কোণ, ওটা শিরোরেখার চতুষ্কোণ নয়। এখানে আপনাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, যেমন আয়ুরেখার উপর চতুষ্কোণ, যে কোনো জায়গায় কিন্তু এটা চতুষ্কোণই। আয়ুরেখার যেখানেই চতুষ্কোণ থাকুক, গোড়ায় থাকুক, মাথায় থাকুক, লেজে থাকুক, যেখানে থাকুক আয়ুরেখার চতুষ্কোণ। হৃদয় রেখার উপরে চতুষ্কোণ যদি থাকে তাহলে হৃদয় রেখারও কিন্তু এই শিরোরেখার মতো চতুষ্কোণ হবে, যে মাথায় চতুষ্কোণ। মাঝখানে থাকলে কিন্তু ক্ষেত্রগত চতুষ্কোণ, এটা যদি থাকে রবির ক্ষেত্রে চতুষ্কোণ, রবির নিচে কেতুর ক্ষেত্রে চতুষ্কোণ, যদি শনির ক্ষেত্রে থাকে শনি আর কেতুর ক্ষেত্রে চতুষ্কোণ পড়েছে, যদি বুধের ক্ষেত্রে দুই রেখা মিলেও হয় তাহলে বুধ আর মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণ পড়েছে। কিন্তু শুরুতে চতুষ্কোণ এইটা কিন্তু আলাদা করতে হবে, আর লাস্টের চতুষ্কোণ কিন্তু ভিন্ন ফল, এই হৃদয় রেখারই ফল দেবে, বাকি চতুষ্কোণ কিন্তু হৃদয় রেখার ফল দেবে না। এই অর্থাৎ প্রথম আর শুরু এবং শেষ এই চতুষ্কোণ চিহ্ন শিরোরেখার সমস্ত দোষ ত্রুটি দূর করবে। ধরুন শিরোরেখার আপনার এখানে ছেদ আছে মাঝখানে, এখানে একটি জপ চিহ্ন আছে, এই জপ চিহ্নে বা শিরোরেখার উপরে তিল চিহ্ন, জপ চিহ্ন, ক্রস চিহ্ন বা ভাঙা বক্র, এই শিরোরেখা কি করতে পারে, আপনার পড়ে যে মাথায় আঘাত লেগে ব্রেন স্ট্রোক করে, বা হয়তো কোনো কিছু সূত্র ধরে মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, আমার আর স্মরণ শক্তি নেই, আমি আর মনে করতে পারছি না, মোবাইল নাম্বার মনে করতে পারছি না, আপনাদের নাম মনে করতে পারছি না, এই যে স্মরণ শক্তি থাকে না, স্মরণ শক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ ব্রেন রেখার উপরে কিন্তু তিল বিন্দু ক্রস জাল চিহ্ন হয়েছে, যার কারণে ব্রেন সঠিক জায়গায় তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়তো নিয়ে ফেলেছে, বা ধারণ ক্ষমতা কমে গেছে, তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এখন আপনার ওই ডিলেট করতে হবে, ডিলেট করে ধারণ ক্ষমতা ফাঁকা করতে হবে, সহজ কথা। এইবার ডিলেট করা তো মাথার থেকে তো আর ডিলেট করা সম্ভব না, কম্পিউটার থেকে মোবাইল থেকে নাই আমরা অপ্রয়োজনীয় জিনিস ডিলেট করলাম, কিন্তু মস্তিষ্ক থেকে তো আর ডিলেট করা সম্ভব নয়। তখন যেতে হবে আমাদের চিকিৎসকের কাছে, যে চিকিৎসক আমাদের চিকিৎসা দিয়ে আমাদের সুস্থ করে তুলবে।
সেই মস্তিষ্কের ডাক্তারের কাছে যেতে হবে, যাদেরকে আমরা নিউরোলজিস্ট বলি। এই নিউরোলজিস্টের কাছে যেতে হবে, যে তারপর এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ত্রিশূল কি ফল দেয়? শিরোরেখায় ত্রিশূল, শিরোরেখায় ত্রিশূল চিহ্ন কিভাবে আছে সেটি আগে দেখতে হবে। শিরোরেখার উপরে ত্রিশূল চিহ্ন, যেমন ত্রিশূল চিহ্ন শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন মানুষকে যোগী করে, সাধক করে, ধার্মিক করে, বা ধরুন একাগ্রতা আনে, নিখাত স্বর্ণের মানুষ করে, বিশেষ করে সে খাদহীন মানুষ, এটি কিন্তু করে। আবার সেই শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন কিন্তু আবার তাকে ওই মানে চিরকুমার চিরকুমারী এগুলোও কিন্তু করে, যে সংসার পরিজন ত্যাগ করে সন্ন্যাস জীবন ধারণ করায়, এমনটি কিন্তু করায়। আবার শনির ক্ষেত্রে ত্রিশূল আরেকটি জিনিস কিন্তু করায়, শনির ক্ষেত্রে ত্রিশূল বিশেষ করে নপুংসক, এটা আপনারা জানেন তো, তৃতীয় লিঙ্গের মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ বোঝেন তো, বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, এইরকম কিন্তু করে ফেলে শনির ক্ষেত্রে ত্রিশূল। তাহলে শনির ক্ষেত্রগত ত্রিশূল যখন মানুষকে যোগী করছে, সাধক করছে, এই তৃতীয় লিঙ্গের মানুষও কিন্তু এক ধরনের সাধক। দেখুন, তাদের কিন্তু স্বপ্ন নেই যে আমার বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে, বা আমার সন্তান পেতে হবে, আমার স্বামী পেতে হবে, বা আমার স্ত্রী পেতে হবে, আমার প্রেম করতে হবে, এরকম কিন্তু স্বপ্ন নেই। তাদের স্বপ্ন আছে সেইটা নেই স্যার, কিন্তু চাঁদাবাজি করে তখন। এটা আমরা বাহ্যিক আমাদের দেশের কথা চিন্তা করছি, আমরা বাহ্যিক আমাদের দেশে চিন্তা করছি যে হিজড়ারা এসে 500 টাকা চাইলে 1000, মানে 500 টাকা চাইলে 600 টাকা দিতে হয়, তা না হলে ছাড়ে না, প্রচন্ড মুখ খারাপ করে, বা তাদেরকে দিতেই হবে, না দিলে তারা হস্তি নস্তি একটা কিছু করে ছাড়বে। এইবার আমাদের দেশ আর ভারতবর্ষের এই বাংলার মধ্যে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, শান্তনু বাবু ভালো বলতে পারবেন, বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটাকে বাংলা বলা হয় নাকি? তাই তো? বাংলার অধিপতি সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক, তাহলে বাংলা বলা হয় না? এই পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, এইটুক জায়গায় বাংলার ছোঁয়া কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের ওই বাঙালি হিজড়ার চরিত্র ওই জায়গায় ওই রকমই হবে। কিন্তু বহির্বিশ্বে আপনারা যে দেখেন, যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন, তারা সহযোগিতার জন্য কোট টাই পরে, আপনার এয়ারপোর্টের থেকে আপনারা যখন বেরোচ্ছেন, কোট টাই পরে দাঁড়িয়ে আছে, একেবারে স্ট্রেট দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা মানুষটি কে, কেন দাঁড়িয়ে আছে, বুঝার উপায় নেই। তাকে মানুষ সহযোগিতা করছে টাকা দিয়ে। এমনকি আমি বেইজিং এ যে সর্বপ্রথম দেখলাম, আমাকে আমার সফর সঙ্গী মানে ওইখানের গাইড জিজ্ঞেস করলেন যে আপনি চায়নাতে কি কোথাও ভিক্ষুক দেখেছেন? আমি বললাম না তো, এটা তো দেখিনি। কিন্তু চায়নায় কিন্তু অনেক দরিদ্র মানুষ আছে। কেমন? তারা আমাকে নিয়ে গেল গ্রাম দেখাতে, গাড়ি নিয়ে ছুটলাম গ্রামে। সে চায়নার তো 90% এলাকা পাহাড়ি, মানে পাহাড় চীনের, তো সেই পাহাড়ের ভিতর দিয়ে যেতে যেতে পাতলা পাতলা গ্রাম। তাই গ্রামে গেলে দেখা যায় যে অভুক্ত মানুষ কত কষ্টে বসে আছে, গাড়ি দেখে গাড়ির সামনে যেয়ে দাঁড়ায়, ঠিক এইভাবে হাত বেঁধে দাঁড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, হাত বেঁধে দাঁড়ায়, এভাবে নমস্কার দেয় কিছু খাবার দেওয়ার জন্য। এই নমস্কার দিয়া দেখলে, বা মাথা নিচু করে, যেমন জাপানিজরা স্বাগত জানায় কিন্তু এভাবে পেটে হাত দিয়ে, এভাবে চাইনিজরাও কিন্তু এরকম, কোরিয়ানরাও কিন্তু তাই। তো এই দেখে মনে করবে যে এই ব্যক্তি অভুক্ত আছে, একে কিছু দিতে হবে। তো এই চায়নাতে কিন্তু ভিক্ষুক দেখা যায় না, ভিক্ষুকরা কিন্তু ওইভাবে থাকে না, একেবারে ভালো পোশাক পরে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, নচেত বসে থাকে, কারো কাছে বলে না যে দাও। কিন্তু মানুষগুলো এত ভদ্র, তারা দেখতে পায় যে হ্যাঁ এই লোক ভিক্ষুক, এই লোকের হাত নাই, বা এই লোকের পা নাই, এই লোক এইভাবে বসে আছে, কিন্তু নোংরা ছেঁড়া জামা পরে ভিক্ষা করতে হবে না, বা আল্লাহ দে এভাবে চাইতে হবে না, তারা চায় না, কখনো মুখ দিয়ে কথা বলে না, সেখানে দিয়ে আসতে হয়। তো তখন এই যখন ভিক্ষুক চিনালো, তখন কিন্তু এই হিজড়াও কিন্তু আমাকে এই বেজিং এ আমাকে চিনালো যে দেখুন এই কোটটাই পরা এই লোকটি, এই কিন্তু তৃতীয় লিঙ্গের লোক।
তৃতীয় লিঙ্গের লোক সর্বনাশ, তো তাহলে তো এই লোকের সাথে একটু কথা বলার দরকার, তা কথা তো বলতে পারি না চায়না ভাষায়। এইবার কি করা যাবে, তাকে দিয়ে কথা বলালাম, কথা বলায় তারপরে আমরা ট্রান্সলেট করে করে শোনার চেষ্টা করলাম, তখন তারপরে বললো আমরা এই। তো এই যে তাদেরও কিন্তু একটা ধর্ম বা একটা পথ বা একটা চিন্তা চেতনা বিশেষভাবে রয়েছে, সাধক চিন্তা চেতনা বা একটা কিছু করার চিন্তা চেতনা। আমাদের এই বাংলার ভিতরে হিজড়াদের দৌরাত্ম, যে কারোর নতুন শিশু হয়ে আসছে বাড়িতে, সংবাদ পেলে অমনি শাড়ি একটা বা শাড়ি 5টা, ওদিকে টাকা 1, 2, 5,000 অবস্থান বুঝে এটা দিতেই হবে, এটা না দিলে আর কোনো উপায় নেই। যে অত্যাচার শুরু করবে তাতে আর পারার কোনো উপায় নেই, ওই বাড়িতে আর কেউ বসবাস করতে পারবে না। কিন্তু এইটা বহির্বিশ্বে তাকালে কিন্তু পাওয়া যাবে না। আজকে যদি গ্রিসের ম্যাডাম থাকতেন তাহলে কিন্তু উনি ভালো বলতে পারতেন যে ওনাদের ওখানে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো কি করে বা কিভাবে তারা কিন্তু প্রচুর সহযোগিতা পাচ্ছে, জীবনের জন্য তারা কি করছে। তো এটাও কিন্তু এক ধরনের সংকল্প নিয়ে মানুষের চলা, তো এটি কিন্তু তৈরি করে এই যদি শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকে। এইবার শিরো রেখার উপরে ত্রিশূল চিহ্ন থাকার, কিন্তু রেখার উপরে ত্রিশূল চিহ্ন থাকবে না। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকবে। যদি শিরো রেখার উপরে ত্রিশূল চিহ্ন থাকে, ধরুন শিরো রেখা যেখানে শেষ হয়েছে, সে চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়ুক আর ধরুন মঙ্গলের ক্ষেত্রে যাক, যেখানে খুশি যাক, আমার কথা হচ্ছে যে শিরোরেখার মতোই গেছে। তো ত্রিশূল চিহ্ন যদি অঙ্কিত হতে হয় তাহলে তো শিরোরেখার মাথায় হতে হবে, মাঝখানে হলে তো সেটিকে ত্রিশূল চিহ্ন বলা যাবে না। মাঝখানে হলে তো শিরোরেখার 2টি শাখা রেখা এভাবে বের হয়েছে, এটি কিন্তু ত্রিশূল নয়। মধ্যভাগে শিরোরেখার কোনো মাঝখানে কোনো চিহ্ন বা হৃদয় রেখার গোড়ায় এবং লাস্টে চতুষ্কোণ বা শাখা যা কিছু হবে, দ্বিখণ্ডিত হলে মাথার থেকে হবে, মাঝখান থেকে কিন্তু দ্বিখণ্ডিত বলে না, ওটা ভগ্ন রেখা। মাঝখানে যদি কাটা থাকে এটা ভগ্ন রেখা, মানে ভাঙ্গা রেখা, মাঝখানে নেই, এটা কিন্তু দ্বিখণ্ডিত রেখা নয়। দ্বিখণ্ডিত মানে 2 খণ্ড হয়ে গেছে। যেমন হৃদয় রেখার, যখন আমরা আলোচনা করব তখন আসবো, হৃদয় রেখার একটি শাখা ধরুন আপনার শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে গিয়ে ঠেকেছে, বা একটি হৃদয় রেখার একটি মাথা হয় শনির ক্ষেত্র থেকে আসছে, শনির ক্ষেত্রে গেছে, অথবা 2 আঙ্গুলের মাঝখানে গেছে বা বৃহস্পতির ক্ষেত্রে গেছে, তার মাথার থেকে একটি রেখা যে আয়ু রেখা এবং শিরোরেখায় মিলিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু তার জীবনে মস্তিষ্ক বিকৃত বা পাগল হওয়ার এক বিশেষ সম্ভাবনা থাকে, যে হৃদয় রেখা শিরোরেখার সঙ্গে কোনো শাখা বেরিয়ে গেলে যে যদি মিলিত হয় তাহলে সেই মানুষ কোনো না কোনো কিছুর পাগল হবে। এইবার সে পাগল হতে পারে ধরুন খেলার পাগল, হতে পারে সে ঘুমানোর পাগল, হতে পারে বই পড়ার পাগল, হতে পারে গবেষণার পাগল, হতে পারে আবিষ্কারের পাগল, বা এমনি রাস্তায় ঘোরা পাগল। এই জগতে পাগল ছাড়া কিন্তু কোনো মানুষ নেই। মানে যদিও গোল পা কারোই নয়, সবার লম্বা পা, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো কিছুর পাগল আমরা আছি। কেউ প্রেমের পাগল, কেউ বিবাহের পাগল। দেখুন কেউ গিনিস বুকে নাম লেখাচ্ছে, যেমন এই ভারতের উত্তরপ্রদেশে আপনারা মনে হয় নিউজটি দেখেছেন, এক পরিবারে একটি গ্রামে এক পরিবারের লোক ছাড়া আর দ্বিতীয় পরিবারের কেউ নেই। সর্বপ্রথম উনি গিয়ে পাহাড়ি একটি জঙ্গলে প্রথম তারা বসতি স্থাপন করে, এবং বসতি স্থাপন করতে করতে সেই গ্রামের যত লোক, 700 কতজন লোক, 100 বছরের মধ্যে 700 লোকের জন্ম দিয়েছে ওই 2 দম্পতি। 700 কতজন, 700 প্লাস। এই মাঝে নির্বাচনের সময় কিন্তু গত লোকসভা নির্বাচনে সম্ভবত এটা প্রকাশ হয়েছিল। শান্তনু সরকার কি দেখেছিলেন নিউজটা? অনেকগুলো প্রকাশ করেছিল, কিন্তু তার মধ্যে উত্তরপ্রদেশের যেটা করেছিল এইটা হচ্ছে সব থেকে বেশি হিট করেছিল, মানে এইটাই সর্বোচ্চ ছিল। তো পরবর্তীতে দেখা গেল যে এটা ইসলাম ধর্মাবলম্বী 2 জন ব্যক্তি, তারাই ওখানে গিয়ে বসতি স্থাপন করেন এবং পুরো গ্রামটাই তাদের। এমনকি তাদের ওই নিজের ভাই বোনের মধ্যে বিবাহ হতো, এখনো পর্যন্ত তাদের ওই আত্মীয় পরিজন, ওই বংশের মধ্যেই বিবাহ হয়।
বাইরে কিন্তু বিবাহ তারা দেয় না এখনো পর্যন্ত। তো এই যে 100 বছরের ইতিহাসে একটি পরিবার মানে একটি দম্পতি 700-750 সদস্যের সৃষ্টি করা, এটাও কিন্তু এক ধরনের পাগল, না হলে কিন্তু এটা হওয়ার কথা নয়। অর্থাৎ তার কিছু সৃষ্টি করতে হবে, তার কিছু দেখাতে হবে। তো হৃদয় রেখা সাধারণত কিন্তু এটা ভালো কিছু দেখায় না, এই পাগল কিন্তু ভালো কিছু দেখায় না, এটা খারাপ কিছুই বরং দেখায়। কারণ এই শাখাটি গিয়ে কিন্তু শিরোরেখায় গিয়ে মিলিত হয়েছে রাহুর ক্ষেত্রে। তো এটা নেগেটিভ দিকে সে নাম ফলায়, ভালো কিছু করুক বা না করুক, খারাপ কিছু করে সে নাম ফলিয়ে ফেলতে পারবে, এই রকমের পাগল সে হয়। তো এই শিরোরেখায় চতুষ্কোণ থাকলে সেই চতুষ্কোণের দিক মানে অশুভত্ব দূর করবে। ত্রিশূল চিহ্ন যদি থাকে তাহলে শিরোরেখার মাথায় থাকবে, এর গোড়ার দিকেও কোনো রকমে থাকবে না, বা ধরুন মাঝখানেও থাকবে না। মাঝখানে থাকলে সেটিকে বলা হবে শিরোরেখার শাখা রেখা, আর মাথায় থাকলে এটা ত্রিশূল হতে পারে। আবার এটি ভালো করে দেখতে হবে যে এটি ত্রিশূল হলো নাকি 3 খণ্ডিত হলো শিরোরেখা, মানে দ্বিখণ্ডিত নয় ত্রিখণ্ডিত হলো কিনা। এইবার ওই শিরোরেখাটি যার হাতে ত্রিশূলের মতো দেখা যাচ্ছে, এই জায়গার গোড়াটি যদি মোটা থাকে তাহলে বোঝা যাবে 3টি খণ্ডে খণ্ডিত হয়েছে। গাছের যখন একটি ডাল কোথাও থেকে একটি শাখা বের হয়, ওই গাছের ওই দণ্ডটি ওই জায়গাটি কি মোটা হয় না চিকুন হয়? যেখান থেকে একটি শাখা বের হয়, একটি গাছের মানে মূল দণ্ড থেকে একটি শাখা যখন বের হয়, বা একটি ডাল থেকে যখন আরেকটি ডাল বের হয়, ওই জায়গাটি মোটা হয় না চিকুন হয়? অবশ্যই মোটা হয়। তো দেখতে হবে যার হাতে এই ত্রিশূল চিহ্ন শিরোরেখায় আছে, ওই ত্রিশূল যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাটি যদি মোটা থাকে বা ওই জায়গাটি যদি একই রকম থাকে তাহলে কিন্তু ওটা শাখা রেখা, সরি মোটা যদি থাকে তাহলে কিন্তু শাখা রেখা। আর যদি মোটা না থেকে একই সমান্তরালে থাকে, থেকে যদি ত্রিশূল তৈরি হয় তবেই না কিন্তু ত্রিশূল। আমার মনে হয় আপনার হাতে ত্রিশূল না, ওটা শাখা রেখা। কে বলেছিলেন তার হাতটা নিজে নিজে দেখুন, শিরোরেখায় ত্রিশূল যিনি বলছিলেন নিজে নিজে একটু দেখুন। হ্যাঁ আমি একজনের দেখছিলাম স্যার। ও একজনের দেখছিলেন আর কি, আচ্ছা আচ্ছা। তাহলে ওইটা সূক্ষ্মভাবে কিন্তু আপনাদের দেখতে হবে যে এটি আমাদের শিরোরেখা হলো, মানে শিরোরেখায় ত্রিশূল হলো না শিরোরেখার ত্রিখণ্ডিত হয়ে, যেহেতু শিরোরেখাটি সোজা আসছে এর ভিতর থেকে আরেকটি রেখা এও তো ত্রিশূল হয়ে গেল না? এইবার ত্রিশূল তো আর নিশ্চয়ই রেখার ত্রিশূল এভাবে হবে না যে এই আসছে এইবার এইভাবে কি ত্রিশূল হবে? বলেন হবে? তা কিন্তু হবে না। আরো একটি বিষয় দেখতে হবে যে সাধারণত যখন খণ্ডিত রেখা শাখা রেখা হয়, দ্বিখণ্ডিত রেখা হয়, তখন কিন্তু সোজাসুজি বেরিয়ে আসে সব সময়। টান দিয়ে দেখবেন রেখাটি কিন্তু সোজাসুজি বেরিয়ে আসে। আর যখন একটি রেখার উপরে আপনি ত্রিভুজ দিবেন তখন কিন্তু এটা একটু হলেও কার্ভ থাকে। তো ত্রিশূল হতে গেলে কিন্তু ওই গোড়াটা একটু কার্ভ থাকতে হবে, একেবারে ত্রিভুজের মতো সুচালো কোণ থাকবে না। তো ওই কোণটি কিন্তু লক্ষ্য করতে হবে। হস্তরেখায় ত্রিশূল ঊর্ধ্বগামী থাকার কথা, অর্ধগামী সাইডে ত্রিশূল চিহ্ন আজ পর্যন্ত আমি আমার 21 বছরের জীবনে পাইনি। তবে ধনুক চিহ্ন পেয়েছি বা ধরুন আলাদাভাবে ত্রিশূল চিহ্ন পেয়েছি, কিন্তু শিরোরেখার সঙ্গে হৃদয় রেখার সঙ্গে বা আয়ু রেখার সঙ্গে এটা কিন্তু পাওয়া যায়। ওটাকে ত্রিশূল বলা যাবে না, কোনো ক্রমেই ত্রিশূল রেখা হওয়া খুব কঠিন। আর যদি হয়ে থাকে তাহলে কি হবে? তার মধ্যে এত শিরোরেখায় যেহেতু ত্রিশূল চিহ্ন সাধারণত কিন্তু যোগ সাধনা একাগ্রতার দিকে নিয়ে যায়, তো তার মস্তিষ্ক এমন দিকে নিতে পারে যে মস্তিষ্কটাই নিয়ে নেবে ওই দিকে। জন্ম থেকেই সে এমন মানে গোয়ার্তমি ধরনের ধার্মিক হবে যে সোজা শিরোরেখার মধ্যে বা যে ঢলে পড়া শিরোরেখায়ও যদি ত্রিশূল চিহ্ন থাকে, হয় আবেগতাড়িত ধার্মিক হবে, পরের বুদ্ধি শুনে হ্যাঁ ঠিক আছে
হরিবল বললে স্বর্গে যাওয়া যাবে। বা ধরুন একবার কৃষ্ণ নামে যত পাপ, মানে কি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে সাধ্য নয় তত পাপ করে। তো সারা জীবন যে পাপ করেছি, এই পাপ যদি 16 নাম 32 অক্ষর পাঠ করলে যদি চলে যায়, তাহলে পাঠ করবো, তাতে সমস্যা কি? এখনই একবার করে নিয়ে দেখি এই জগতের পাপগুলো সব চলে যাক। কিন্তু চলে গেল কি থেকে গেল, এটা আমি কি বুঝতে পারতেছি? বলেন, পারছি না। কিন্তু বরং যদি আমার গায়ের পোশাকটি খুলে ফেলি, আমি বুঝতে পারছি যে পোশাকটি নেই, আমার শীত করছে, এখন ঠান্ডা লাগছে, এতে আমি বুঝতে পারছি। কিন্তু পাপটা গেল না পুণ্যটা গেল, এটা বুঝতে পারছি। অর্থাৎ শিরোরেখার ত্রিশূল চিহ্ন কিন্তু এই ধরনের আবেগ তৈরি করবে, যে এই বিশ্বাসই তৈরি করবে, অন্ধবিশ্বাস, যারা ঝাঁপিয়ে পড়বে। এখানে আরেকটি উদাহরণ দেওয়া যেত, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে দেওয়া যাচ্ছে না। তো মস্তিষ্কে গেঁথে থাকার মতো উদাহরণ কিন্তু দেওয়া যেত, কিন্তু সেটা দেওয়া যাচ্ছে না। ধরুন আমরা এমন সংকল্প করলাম, বা এমন কোন, ধরুন যেমন এক কথায় জিহাদ করলাম, ঘোষণা করলাম যে আমরা এটা করবই, আর আমি এটা করব আর করবই, এর মধ্যে পার্থক্য আছে না? তো করব না, আমি হয় তাকে মারবো নচেত আমি মরবো, এটা হচ্ছে করবই, আমি করে আসবো। হ্যাঁ, ডু অর ডাই। আর একটা হচ্ছে আমি করব, দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। তো এই শিরোরেখায় যদি ত্রিশূল চিহ্ন থাকে, তো ওই আবেগ তাড়িত হয়ে সে করবই, কিন্তু করবে না, উল্টে তাকে করাই দিবে। তারা হবে তখন ওই সেই ধরনের ধার্মিক, যেমনটি দেখা যায় যে গেরুয়া পোশাক পরলেই কি ধার্মিক হয়ে যাবে? বা ধরুন ওই যে শান্তনু সরকার ভালো বলতে পারবেন যে 30 সেকেন্ডে না 30 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এটা শান্তনু সরকার ভালো বলতে পারবেন। পেপার খুললে আনন্দবাজার খুলুন, আর বাংলা বাজার, আনন্দবাজার, আর দু একটা নাম বলুন পত্রিকার, বাংলা বাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, আর কি নাম বলুন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, নাম বললেন। পত্রিকা খুললে দেখবেন যে কম করে 50 জন তান্ত্রিকের বিজ্ঞাপন আছে। সবাই 30 মিনিটে বশীকরণ করতে পারে, কেউ 20 মিনিটে পারে, কেউ 5 মিনিটে পারে, কেউ হয়তো 2 ঘন্টা। হ্যাঁ, দেখা মাত্র বশীকরণ করতে পারে, এই তো। আবার কেউ দেখা যাচ্ছে হয়তো 24 ঘন্টার উপরে ওখানে থাকে না, মনে হয় সম্ভবত, বা 7 দিন থাকতে পারে, মানে 7 দিন 2-1টা থাকে, যে 7 দিনে বশীকরণ হয়তো 2-1টা থাকতে পারে, এর উপরে থাকবেই না, প্রশ্নই আসে না। কিন্তু তাদের পোশাক আশাক গুলো দেখলে বুঝতে পারবেন যে কত বড় তান্ত্রিকের মানে তন্ত্র ক্ষমতায়। যেমন আপনারা যদি সিনেমা দেখেন, ওইটাকে বলে অরুন্ধতী সিনেমা যদি দেখে থাকেন, তো তান্ত্রিকের কেরামতি কিন্তু অরুন্ধতী সিনেমায় কিন্তু সবচেয়ে, মানে আমার দেখা মতে, সিনেমা আমি খুব বেশি দেখিনি, এই ধরনের গল্প দিলে আমি হেরে যাব। তো অরুন্ধতীতে তান্ত্রিকের যে তন্ত্র শক্তির যে শক্তি প্রদর্শন করিয়েছে, এমনটি মাঝে মধ্যে কিন্তু মিডিয়ায় দেখা যায় যে তান্ত্রিকরা নরবলি দিচ্ছে, মানে সেই তন্ত্রক্রিয়ায় জয়ী হওয়ার জন্য বাচ্চা শিশুকে ধরে এনে তাকে বলি দেওয়া হচ্ছে, সিদ্ধি করার জন্য। তাহলে তান্ত্রিকের মানে এই তন্ত্রশাস্ত্র কোথায় লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে যে নরহত্যা করে সেই রক্ত দিয়ে হয়তো করলে এই তান্ত্রিক ক্রিয়া মানে সিদ্ধি লাভ হবে, বা এই তন্ত্র ক্রিয়ার ফলটা দ্রুত? কিন্তু এটা হচ্ছে তামসিক শাস্ত্র। তামসিক শাস্ত্র। তো এই ধরনের লোক তৈরি করবে কিন্তু যদি শিরোরেখার উপরে ত্রিশূল চিহ্ন তার অগ্রভাগে থাকে, বিশেষ করে হ্যাঁ স্যার, তামসিক শাস্ত্র তো স্যার ক্ষেত্র বিশেষে সমাজের জন্য অনেকটা ক্ষতিকর, প্রায় ধরতে গেলে 90%ই ক্ষতিকর। একটা পত্রিকা যদি আপনি না পান, আনন্দবাজার, বাংলা বাজার না পান, ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কত ক্ষতিকর, আর এটা কি আদৌ সম্ভব কিনা, এটা না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না। স্যার একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলেন। স্যার বশীকরণ কি সত্যি করা যায়?
কেন যাবে না? বশীকরণ স্যার কেন আমার যাবে এটা না? যেন খুব বিশ্বাস হয় না স্যার। আপনারা কি আমাকে বশ করেননি? হ্যাঁ, না স্যার, বশ একটা করেননি। মানুষকে একটা যদি মেয়েকে বশই না বউকে করবেন, কিভাবে বশ করবে? যদি বশই না করবেন, 7টার ক্লাস 6:85 এসে হাজির হলাম কিভাবে বলেন? হ্যাঁ, আমরা কি শান্তনু সরকারকে বশ করিনি? তা নাহলে সুদূর ইন্ডিয়া থেকে তাকে এই ক্লাসে এনে বসায় রাখলাম কিভাবে? এটাকে কি বশীকরণ বলে না? বলে কি কি মনে হয়? হ্যাঁ, আবার প্রেসিডেন্ট সাহেবকে বশ করলাম কি করে? আমাদের প্রেসিডেন্ট স্যারকে, উনি 9টায় যোগদান করে দেখলেন যে আমার ক্লাস নেওয়ার কথা, আমি ক্লাস নিইনি। কিন্তু উনি দেখেননি যে আমি আরো আজকে 54তে টিভির প্রোগ্রাম শেষ হয়েছে, তো 8:54-তে শেষ হলে আমি ভিডিও অফ করে এবং স্পিকার অফ করে আমি যে তার আগে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন জ্যোতিষ শিক্ষা 2021-22 লিখে তারপরে যে আমি মানে আমার ইঞ্জিনিয়ারদের ডাকতেছি যে তোমরা রেকর্ডিং চালু করো, তারপরে হচ্ছে আমি ক্লাস শুরু করব। তো সেই সময় কিন্তু প্রেসিডেন্ট স্যার আসছে। তো সেই সময়ের ভিতর তাহলে এই যে উনাকে কিভাবে আমরা বশ করতে পেরেছি, উনি ঠিক 9টায় দেখুন যে লক্ষ্য করতেছে যে আমার শিক্ষক সঠিক সময় যোগদান করেছে কিনা। আজকে তো আমার চাকরি গেছিল, সাসপেন্ড হওয়ার কথা, যে আমি যথাসময়ে যোগদান করি। তো এটা কি বশ করা বলে না? বলেন, তাহলে বশীকরণ হবে না? হবে নাকি? আপনারা শুনেছেন যে কুমিরকে ডাক দিলে মানুষের ডাক কুমিরে শোনে, এটা কি শুনেছেন? শুনেছেন? কেউ শুনেছেন? দেখা যায় বিভিন্ন প্রাণীর সার্কাসে তো দেখা যায় স্যার, বিভিন্ন প্রাণী দিয়ে যে খেলা দেখায়, যে ইয়ে আছে, সে তো অবশ্যই তাকে একটা বশীকরণ বা সম্মোহন না করলে তো এটা করার কথা না, বা ট্রেনিং না হলে করার কথা না। সুন্দর কথা বলেছেন। এইবার দেখুন, লক্ষণ দাস সার্কাসের নাম আপনারা অনেকেই শুনেছেন। লক্ষণ দাস সার্কাসের তার যে হাতি অনেক শক্তিশালী, এটা সে বোঝাতে চাইলো যে আমার হাতি অনেক শক্তিশালী। তো লক্ষণ দাসের সঙ্গে এক লঞ্চ মালিকের হলো যে সে বলল যে আরে তোমার হাতির থেকে আমার লঞ্চের শক্তি বেশি। তো হচ্ছে ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক। তো এবার লঞ্চের দড়ি হাতির কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে হাতিকে বলেছে দেখো আজকে তুমি কি আমাকে বাঁচাবে না আমাকে মারবে। যদি আজকে তুমি লঞ্চ টেনে না রাখতে পারো তাহলে কিন্তু তুমি চলে যাবে ওই লঞ্চ মালিকের কাছে। ভালো আছো? যে তুমি চলে যাবে লঞ্চ মালিকের কাছে, মানে বাজিটা এইরকম হয়েছে, যদি হাতি জিতে যায় তাহলে লঞ্চ আসবে লক্ষণ দাসের কাছে, আর যদি লঞ্চ জিতে যায় তাহলে হাতিটা চলে যাবে হচ্ছে তার কাছে। এইবার সে এত বর্ষ হয়েছে লক্ষণ দাসের ওই হাতিটি, যে মালিক তাকিয়েছে, যারা বোতল আছে, মালিকের হুকুম বা মালিকের অর্ডার, আজকে এত জগৎ আমি লক্ষণ দাসের খাবার খেয়েছি, তার ওখানে যত্নে রয়েছি, সে স্নান করিয়েছে, সে সকল কিছু করিয়েছে, এখন আজকে আমি লঞ্চটা টেনে না আনতে পারলে আমার এই বাড়ি ত্যাগ করে অমুক জায়গায় যেতে হবে। তো ওই বাড়িটি ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কেমন হবে তা তো আর জানা নেই, তাই না? এইবার দেখছে 2বার হাতি টান দিছে কিন্তু লঞ্চের সাথে পারেনি, হাতি যেন ওই সাথেই চলে যায়। লক্ষণ দাসের মুখ তো একেবারে শুকায় অন্ধকার হয়ে গেছে। 2 মালিকই কিন্তু হাতির সামনাসামনি দাঁড়ানো, যে এইবার লঞ্চ জিতলে তো হাতি পেয়ে যাবে, একটি হাতির মূল্য কিন্তু কম না, হাতি মরলেও লাগ বাঁচলেও লাগ। তো এইবার লক্ষণ দাসের মুখ অন্ধকার দেখে হাতি পরের বার এমন ভাবে টান মেরেছে একেবারে লঞ্চ এসে কুলিয়ে এসে বেরিয়েছে, যে মালিকের মন জয় করার জন্য। তো এটা কি বশীকরণ নয়? এটা বশীকরণ নয়? তো বশীকরণ সেই রকম বশীকরণ হবে। এইবার যদি আমরা চাই যে ঠিক আছে অমুকের স্বামীকে বশ করতে হবে, অমুকের স্ত্রীকে বশ করতে হবে, অমুকের সুন্দরী মেয়েকে বশ করতে হবে। ধরুন আমার স্বপ্ন ছিল এক সময় যে আপনার এই আরে আমি এক তান্ত্রিকের কাছে গেছিলাম আর কি, তা যাওয়ার পরে বলছে কাকে বশ করতে হবে। তা আমি বললাম যে হ্যাঁ আমি নাম বাবা মায়ের নাম দিব, ছবি দিব। সে বললো ছবি লাগবে, নাম বাবা মায়ের নাম লাগবে। তা আমি বললাম ছবি নেই, নাম বাবা মায়ের নাম দিব। বলে হবে 10,000 টাকা লাগবে।
আমি বললাম একটু কম নেওয়া যায় না? বললো যে না, কম নেওয়া যাবে না, 10,000 টাকা লাগবে। তাহলে অর্ধেক এখন দিব আর অর্ধেক কাজ হলে তারপরে দিব। তা বললো তাও হবে না। কোথায় স্যার এটা? এই ধরেন এই জ্যোতিষ জগতে আসার কয়েকদিন আগে, বেশি দিন আগের কথা। আচ্ছা। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে এই বশীকরণটি করে দিন। তো উনি নাম লিখলেন, একটি টুকরো কাগজে নাম লিখলেন। নাম লিখার পরে আমি নাম বললাম, বাবার নামও বললাম, মায়ের নামও বললাম। তো এই 3টি নাম আমি বলতে পারলাম। তো বলতে পারার পরে বলছে যে বাড়ি কোথায়? বাড়ি কোথায় তো আমি জানি না, আপনি তো বলেছেন খালি নাম, বাবা মায়ের নাম লাগবে, তো বাড়ি কোথায় আমি পাবো কোথায়? তো কেন, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে পেতে চাও, তার বাড়ি চেনো না? তার বাড়ি না চিনলে তুমি বশ করবে কিভাবে? তাহলে আপনি তো বললেন খালি নাম হলেই বশ করে দেবেন 7 দিনের মধ্যে, সেই আমার হয়ে যাবে। তো তাই বললে শেষে বলছে যে তুমি কি আর কি করতে আসছো নাকি? তাহলে আমি আর কি করতে আসবো কেন, আমি তো প্রকৃত ভালোবাসি। আমি নামটি দিয়েছিলাম ওখানে শতাব্দী রয়। এইবার শতাব্দী রয় যখন বললাম যে চলচ্চিত্রের নায়িকা শতাব্দী রয়, উনাকে আমি ভালোবাসি, উনাকে পেতে চাই, এই তান্ত্রিকের কিন্তু মাথা গরম হয়ে গেছে। কিন্তু আমি যদি ওখানে একটি ঠিকানা বলতাম যে তার বাড়ি হচ্ছে বাগেরহাট বা তার বাড়ি খুলনায়, শতাব্দী রয় খুলনায় বাগেরহাটে আরো আছে না, প্রচুর আছে না, আছে, সে কি বাবা মায়ের নাম জানতো? কিন্তু আমার পকেট থেকে ওই 10,000 টাকাই যেত, আর কিছু হতো কিনা সন্দেহ, মনে হয় হতো না। কিন্তু আমি একটু মানে মজা করার জন্য গেছিলাম যে তান্ত্রিকের মানে 300 বছর পরম্পরায় ওনারা তান্ত্রিক, তো একটু পরীক্ষা করতে গেছিলাম। আর একবার এক তান্ত্রিকের কাছে গেছিলাম এই ওয়েস্ট বেঙ্গলে, সেখানে যে দেখি কি তার বাড়িতে ছোট একটি মন্দির আছে, একটি রুম নিচতলায়, রুমটি নিচু, মানে জমিনের যে ফ্লোর অপেক্ষা প্রায় 4-5 হাতের মতো নিচু, মানে প্রায় 10টা সিঁড়ি নিচু দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢুকতে হয়, সেখানে একটি মন্দির। তো সেই মন্দিরে তান্ত্রিক বসা আছেন, তান্ত্রিকের পাশে একটি শিয়াল আছে, একটি কুকুর আছে, একটি সাপ আছে, তারপরে হচ্ছে আরো কি ঘোড়েল জাতীয় আছে। তো সেদিকে আর চিনতে পারলাম না যে ওটি কি, মানে মরার মতো হয়ে গেছে না খেয়ে, তো এটা বুঝতে পারলাম না। তো গুইসাপ হবে বা ওই ঘোড়েল জাতীয় কিছু হবে, বা আপনার ওই ওকে কি বলে খাটাস, খাটাস জাতীয় হতে পারে। এত নোংরা, এত গন্ধ ওই রুমটায়, মানে যে আর নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে, আর উনি গাঁজা টানছে, গাঁজারও সেই পরিমাণে গন্ধ। তো সেখানে গিয়ে আর তন্ত্র ক্রিয়া পরীক্ষা করা হলো না, ওইখান থেকেই চলে আসলাম। যাই হোক, এইসব আলোচনা করে সময় নষ্ট না করে আমরা আসি মূল আলোচনায়। তো বলেন, এইবার শিরোরেখা ধরুন অনেকের কিন্তু বেঁকে এসে, হাতের শিরোরেখা বেঁকে একেবারে গোড়ায় চলে আসতে পারে, এসে ভাগ্য রেখার সঙ্গেও কিন্তু মিলিত হতে পারে। এইভাবে ভাগ্য রেখা হচ্ছে, এই শিরোরেখা বেঁকে এসে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়ে গেছে, তাহলে তার কি হবে বলেন? এমনকি বোঝাও যাচ্ছে না যে শিরোরেখা না এটাই ভাগ্য রেখা, এই অংশটা বোঝাও যাচ্ছে না যে শিরোরেখা না ভাগ্য রেখা। কিন্তু যেহেতু এই রেখার উপরের অংশ আছে, সেহেতু আমরা বুঝবো যে এটি ভাগ্য রেখা, আর যে পর্যন্ত আসছে এটি শিরোরেখা। তো এখানে আরেকটি সূত্র কিন্তু কাজ করতে হবে। সূত্রটি হচ্ছে, আগে যে বললাম যে গাছের শাখা যেখান থেকে বের হবে সে জায়গাটি কিন্তু মোটা থাকবে। অর্থাৎ যদি শিরোরেখায় এসে আয়ু রেখায় মিলিত হয়, ওই জায়গাটি কিন্তু একটু হলেও মোটা থাকতে হবে। আর না হলে শিরোরেখায় এসে ভাগ্য রেখায় থেমে গেছে, তাহলে মোটা হবে না। বিচার করার সময় কিন্তু এইভাবে পার্থক্যটা দেখতে হবে। যদি মোটা থাকে তাহলে শিরোরেখা ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়েছে, এক ধরনের ফল দেবে। কি দেবে? ওই বয়সে তার ভাগ্যের বিপর্যয় ঘটবে, কারণ নিম্নগামী হয়েছে কিন্তু শিরোরেখা, ভাগ্যেরও বিপর্যয় ঘটবে, মস্তিষ্কেরও বিকৃতি ঘটবে, আর মস্তিষ্কের বিকৃতির কারণে তাদের ভাগ্যের অধঃপতন ঘটবে। স্যার, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি 2 নম্বর যে হস্তরেখায় বলছেন যে এখানে ভাগ্যের বিকৃতি দেখা যেতে পারে, কিন্তু তার জন্মকুণ্ডলিতে নবম স্থানটা যদি খুব ভালো একটা পজিশনে থাকে, কোনো ভালো গ্রহ থাকে। হ্যাঁ, এইবার দরকার হয় সেই উল্টে দেখুন ভাগ্য ভাগ্যে।
এই রকম প্রশ্নই আমি চাই যে যাতে ক্লাসটা জমে, কিন্তু আপনারা তো তা করছেন না, আপনারা করছেন না। এইবার শিরোরেখা নিয়ন্ত্রণ করে কোন গ্রহ বলেন? শিরোরেখা কোন গ্রহ নিয়ন্ত্রণ করে? প্রথম নোট নিন, নোট। আয়ুরেখা নিয়ন্ত্রণ করে শুক্র, লিখুন। প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই হয়ে যায়। নেন, আয়ুরেখা নিয়ন্ত্রণ করে প্রেমের দেবতা শুক্র বা দত্ত কুলগুরু শুক্রাচার্য। তুমি কি খেয়ে আইছো? খাইছো? আইসে পৌঁছাইছো কখন? খাইছো কিছু? দুপুরে খেয়ে না সকালে? নাহলে প্রসাদ আছে, এটা খাতে পারো। ওই ব্যাগে দেখো প্রসাদ। লিখেছেন যে আয়ুরেখা নিয়ন্ত্রণ করবে শুক্র, শিরোরেখা নিয়ন্ত্রণ করবে রাহু, হৃদয় রেখা নিয়ন্ত্রণ করবে বুধ, ভাগ্য রেখাকে নিয়ন্ত্রণ করবে কেতু, রবি রেখাকে নিয়ন্ত্রণ করবে রবি, শনি বন্ধনীকে নিয়ন্ত্রণ করবে শনি, শুক্র বন্ধনী, লিখুন, শনি বন্ধনীকে নিয়ন্ত্রণ করবে শনি, মানে এর মালিক শনি, এই রেখাটির মালিক শনি। এইবার শুক্র বন্ধনীকে নিয়ন্ত্রণ করবে শনি এবং শুক্র, অথচ রবির ক্ষেত্র আর শনির ক্ষেত্রে কিন্তু শুক্র বন্ধনী হয়। এটা শনি এবং শুক্র বন্ধনীকে নিয়ন্ত্রণ করবে। স্যার এই রেখাটা বলেন তাহলে একবার। হ্যাঁ, কোনটা? স্যার হৃদয় রেখাটা আর একবার বলেন। হৃদয় রেখা নিয়ন্ত্রণ করবে বুধ। হ্যাঁ স্যার। কেতুটা স্যার? হ্যাঁ, ভাগ্য রেখা নিয়ন্ত্রণ করবে কেতু। এইবার দৈব রেখাকে নিয়ন্ত্রণ করবে মঙ্গল। দৈব রেখা বা মঙ্গলের ভার্টিক্যাল রেখা এই স্যার শুক্রের পরে কি বললেন স্যার? হ্যাঁ স্যার শুক্র বন্ধনীকে নিয়ন্ত্রণ করবে শনি প্লাস শুক্র, শনি এবং শুক্র। এরপরে স্যার শুনিনি। তারপরে কোনটা বলেছি? এরপরে বলছেন কি স্যার? তারপরে এই যে দৈব রেখাকে নিয়ন্ত্রণ করবে মঙ্গল, এই যে একে দিচ্ছি দৈব রেখা এভাবে থাকবে, মঙ্গল নিয়ন্ত্রণ করবে। দৈব রেখা বা মঙ্গলের ভার্টিক্যাল রেখা। শুক্র বন্ধনীকে নিয়ন্ত্রণ করবে শনি এবং শুক্র। যদিও ওখানে একটি কথা বলেছি, যদিও শুক্র বন্ধনীটি থাকে রবি আর শনির ক্ষেত্র মিলে এই, কিন্তু এখানে রবি আর শনি নিয়ন্ত্রণ করার কথা, তা কিন্তু করছে না, শুক্র আর শনি নিয়ন্ত্রণ কর্তা। স্বাস্থ্য রেখা হ্যাঁ বলছি। হ্যাঁ, এইবার স্বাস্থ্য রেখা লিখুন, আগে ব্যবসার রেখা লিখুন। আগে ব্যবসার রেখা বা বুদ্ধির রেখা, এটা নিয়ন্ত্রণ করবে বুধ। এইবার স্বাস্থ্য রেখা নিয়ন্ত্রণ করবে মঙ্গল। ব্যবসার রেখা নিয়ন্ত্রণ করবে বুধ, স্বাস্থ্য রেখা নিয়ন্ত্রণ করবে মঙ্গল। মার্শাল রেখাকে নিয়ন্ত্রণ করবে রাহু। মার্শাল রেখাকে নিয়ন্ত্রণ করবে রাহু। দেখেছেন? সলোমন রিংকে নিয়ন্ত্রণ করবে বৃহস্পতি। স্যার আরেকবার বলুন। মার্শাল